নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। মেরুন কালারের লেহেঙ্গা গায়ে দিয়ে বিয়ে বাড়ির স্টেজে উপস্থিত হলো শুভ্রতা। শুভ্রতাকে স্টেজে দেখতে কয়েকজন ছেলে শীষ বাজালো। বিয়ে ভর্তি মানুষের সামনে নাচতে শুরু করলো শুভ্রতা। হঠাৎ মিউজিক অফ হয়ে যাওয়ায় শুভ্রতা নাচ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে সবাই জিজ্ঞেস করছে কেন মিউজিক বন্ধ করা হলো। সবাইকে চমকে দিয়ে ঝড়ের গতিতে কেউ একজন স্টেজে উঠে শুভ্রতার গালে চড় বসিয়ে দিল। শুভ্রতা ভয়ে ভয়ে সামনে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। তার সামনে স্বয়ং স্পন্দন দাঁড়িয়ে আছে। স্পন্দনের চোখের সাদা অংশ রাগে লাল হয়ে আছে। এত মানুষের ভিড়ে গালে থাপ্পড় পড়াতে শুভ্রতা লজ্জায় চোখ খুলতে পারছে না। স্পন্দন তখন চেঁচিয়ে উঠে বলল, তোকে না কতবার বলেছি এইসব ড্রেস পরে বিয়ে বাড়িতে আসবি না, যদি না আমি তোর সাথে আসি। তুই আমার কথার অবাধ্য করে এসেছিস, আবার নাচতেও শুরু করে দিয়েছিস। শুভ্রতা এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বিয়ে বাড়ির সবাই তো এখন নাটক দেখতে ব্যস্ত। মানুষের একটা বদ অভ্যেস, কোথাও কিছু দেখলে আশেপাশে যারা আছে তাদের তো ডেকে আনবেই, আবার বাসায় ফোন করেও আসতে বলবে। স্পন্দন সবার দিকে একবার তাকিয়ে শুভ্রতার হাত ধরে টেনে স্টেজ থেকে নামিয়ে বাড়ির গেটের দিকে হাঁটা শুরু করলো। রাস্তায় এসে শুভ্রতা বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। স্পন্দন শুভ্রতার দিকে তাকিয়ে বলল, আমাকে না জানিয়ে কেন এসেছিস? আমি তো তোকে বারণ করেছিলাম বিয়েতে আসার জন্য। কান্নার জন্য শুভ্রতা কথা বলতে পারছে না। স্পন্দন এইবার ধমক দিয়ে বলল, আর একটা চকলেট কানের নিচে দিব নাকি ভালোই ভালোই উত্তর দিবে? মিষ্টি ফোন দিয়ে জোর করছিল আসার জন্য। হাজার হোক বান্ধবীর বিয়ে, না আসলে লোকে কি বলবে। এসেছিস বেশ ভালো কথা, আমাকে জানালি না কেন? শুভ্রতা এইবার নাক টেনে ছোট ব্যাগ থেকে টিস্যু বের করে নাক পরিষ্কার করে বলল, বললে কি আমায় আসতে দিতে? তুমি তো বলেই দিয়েছো বিয়ে বাড়িতে যেতে হবে না। যদি খুব বেশি ইচ্ছা হয় তাহলে বোরকা পরে যেতে। বিয়ে বাড়িতে বোরকা পরে আসলে কি আর মজা করতে পারবো? স্পন্দন এইবার আরেকটি চর বসালো শুভ্রতার গালে। শুভ্রতা দুই গালে হাত দিয়ে বলল, এখন আবার কি করলাম যে তুমি আবার থাপ্পড় মারলে? স্পন্দন ভাইয়া, বাসায় চল, পরে বলবো। এমনিতে আজ মানুষ ফ্রিতে সিনেমা দেখেছে, আর দেখানো ঠিক হবে না। শুভ্রতাকে ধমক দিয়ে বাইকে উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল স্পন্দন। এই একটা মানুষ যাকে শুভ্রতা বাঘের মতো ভয় পায়। স্পন্দন সম্পর্কে শুভ্রতার ফুফাতো ভাই হয়। শুভ্রতা কি করবে, কোথায় যাবে, সবে স্পন্দন ঠিক করে দিবে। শুভ্রতার দুই চোখের বিষ হলো স্পন্দন, যাকে সে এক মিনিটের জন্যও দেখতে পারে না। পুরোই অসহ্য লাগে তার কাছে, কিন্তু বাধ্য হয়ে মেনে নেয়। সাধনা একা একা রুমে বসে আছে, চিন্তায় কপাল ভাঁজ করে হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, আর এমন একটি ভাব করছে যেন খুব চিন্তা করছে সে। কলিং বেলের শব্দ পেয়ে দ্রুত পা চালিয়ে দরজা খুলল। দরজার বাহিরে শুভ্রতা ও স্পন্দনকে দেখে দরজার সামনে থেকে সরে গেল। স্পন্দন বাসার ভিতরে প্রবেশ করে সাধনার দিকে প্রশ্ন ছুড়ে বলল, আমাকে না জানিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তোর বড় বোনের গালে দুটো থাপ্পড় পড়ছে, এখন বল তোর গালে কয়টা দিব? সাধনা ভয়ে দুগালে হাত দিয়ে বলল, আপু হেল্প মি, একটু আগেই মুখে ফেসিয়াল করেছি। স্পন্দন ভাইয়ার থাপ্পড় মানে 5 আঙুল গালে সুন্দরভাবে বসে পড়া। শুভ্রতা সাধনার সামনে বাহির থেকে সাহস এনে বলল। ও কি করেছে? স্পন্দন সাধনার দিকে তাকিয়ে বলল, তোর বোনকে জিজ্ঞাসা করছি শুভ্রতা কোথায়, তখন ও আমায় মিথ্যা বলে আপু আছে এখানেই। আমি যখন তোকে ফোন দিতে বললাম তখন তোর কণ্ঠ নকল করে আমার সাথে কথা বলছে। তোর বোন ভুলে গেছে এই স্পন্দনের আড়ালে আবডালে যতই কিছু করুক না কেন সব বিফলে যাবে। স্পন্দন ঘাসে মুখ দিয়ে চলে না, এটা কেউ জানা ছিল না। শুভ্রতা সাধনার মুখের দিকে তাকিয়ে দেখল বেচারি ভয় কান্নামাখা মুখ করে রেখেছে। শুভ্রতা বলল, আমার জন্যই তো ও মিথ্যে বলেছে, তাহলে দোষ আমার। ওর শাস্তি আমায় দিতে পারো। ওকে, আজ আর কাউকে শাস্তি দিব না, ইম্পর্টেন্ট মিটিং রেখে এসেছি। তোরা দুই বোন তো দেখছি আমাকে ফকির না বানিয়ে ছাড়বি না। স্পন্দন শুভ্রতাদের বাড়ি থেকে বের হয়ে গেল। সাধনা দ্রুত পা চালিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে বলল, যাক বাবা, বেঁচে গেছি। স্পন্দন ভাইকে দেখলে কেন যেন আমার হার্টবিট খুব দ্রুত গতিতে চলাচল করে। শুভ্রতা সিঁড়ি পেয়ে উপরে উঠছে আর বলছে, আমার এই জীবনে যদি আমি কাউকে ঘৃণা করি সে হলো এই স্পন্দন ভাইয়া।
জীবনে কি এমন পাপ করেছি যার জন্য এই ফাজিল অসভ্য লোকটা আমার কাজিন হয়েছে কে জানে। আমার তো ভাবলেই গা শিউরে ওঠে, এই ভেবে যে এই লোকটার সাথে আমাদের সম্পর্ক আছে। এই লোকটা আমার অতি আদরের ফুপু জানের একমাত্র ছেলে। আমার ধারণা ফুপুই স্পন্দন নামক ঝামেলাটাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, এই জন্যই আমাদের সাথে এরকম ব্যবহার করে। সাধনা সুব্রতার পিছন পিছন যাচ্ছে আর বলছে, স্পন্দন ভাইয়ের আড়ালে এত কথা বলিস, সামনে আসলে তো ভয় কাঁপতে থাকিস। তখন কই থাকে তোর এই বাঘিনী রূপ? সুব্রতা বাঁকা চোখে সাধনার দিকে তাকালো, রাগী গলায় বলল, ঘরের শত্রু যখন বিভীষণ, তখন অন্যজনকে বকে আর কি লাভ। আপু, তুই যতই রাগ করিস, আমার কিন্তু স্পন্দন ভাইয়ের রাগ, কথা, হাঁটা, থাপ্পড় সবকিছুই ভালো লাগে। তুই তো জানিস ভাই আমার সব থেকে বড় ক্রাশ। আমি তো ভাইয়াকে খুব খুব পছন্দ করি। ভুলেও ওই ছেলের দিকে ভালোবাসার নজরে তাকাবি না। যদি তোর আর স্পন্দন ভাইয়ার বিয়ে টিয়ে হয়, তাহলে বুঝবি তোর জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। ওই ছেলের বউ কোনো দিন টিকবে না। না জানি কপালে কয়টা বিয়ে আছে স্পন্দন নামক ঝামেলাটার। আমাদের ভাবি যারা হবে ভাবছি তাদের নিয়ে একটা মহিলার সংস্থা বানাবো, কম হলেও তো 1000 জন হবে। সাধনা মুখ ভেঙচিয়ে ফোন ঘাঁটতে থাকে। সুব্রতা জামা চেঞ্জ করে লং টপস ও প্লাজো পরে চুল খোপা করে সোফায় পা তুলে কানে ইয়ারফোন গুঁজে দিয়ে গান শুনতে লাগলো। স্পন্দন অফিসে আসা মাত্রই তার মেজাজ 1000 ডিগ্রি হয়ে গেল। অফিসের কর্মচারীরা কেউ ঠিকমতো কাজ করছে না, আড্ডায় কাজের জায়গাটাকে মাছবাজার বানিয়ে রেখেছে। স্পন্দন এসেই সবার দিকে না তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, মনে হচ্ছে নতুন কোনো চাকরি পেয়ে গেছেন সবাই। সো কবে থেকে জয়েন করবেন? অফিসের কর্মচারীরা চুপ করে দাঁড়িয়ে রইল। স্পন্দন মাথাটা শান্ত রেখে বলল, আমার কাছে সময়ের খুব দাম। সময় মতো কাজ না দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আপনারা কাজের সময় কাজ করবেন আর আড্ডার সময় আড্ডা দেবেন, কিন্তু কাজের সময় আড্ডা দেয়া আমার বরাবরের জন্যই অপছন্দ। স্পন্দন ভিতরে চলে গেল। এসেই ফোন দিল সুব্রতাকে। কি করছিস? সুব্রতার এমনিতেই মাথা গরম, তার উপর এখন ধমক দিয়ে বলছে, তাই সেও বলল, বিমান চালিয়ে বাংলাদেশ থেকে বিদায় হচ্ছি, যেন তোমার মতো ঝামেলা আমার সামনে না আসতে পারে। বাহ, মুখের বলি তো ভালোই ফুটছে। এখন বাসায় আসলে তোকে খুন করে মাটি চাপা করে দিব, বলে দিলাম। ওইটা ছাড়া আর কি পারো? শোনো, আব্বু আম্মুকে তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিও। মামা মামি রাতে আসবে, আর তোরা 2 বোন সাবধানে থাকিস। বাই। স্পন্দন ফোন কেটে দিল। সুব্রতা আবারও গান শুনতে ব্যস্ত হয়ে পড়ল। রাত 8টার দিকে হঠাৎ করে সাধনার লাল শাড়ি গায়ে দিয়ে বধূ সেজে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। সুব্রতা আর চোখে সাধনার কার্যকলাপ দেখছে। সাধনা পুরো ধ্যান ধারণা নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার স্বামীর জন্য সে অপেক্ষা করছে। মুখে বিরক্ত ভাব নিয়ে সুব্রতা সাধনার সামনে এসে দাঁড়ালো। তোর প্রবলেমটা কি বলবি আমায়? আমি আর প্রবলেম একসাথে কোনোদিন যাই আপু? বাজে বকবক না করে বল, এখন সেজেছিস কেন? আপু, আমার না ভীষণ বিয়ে পাচ্ছে। শুনেছি মেয়েরা বিয়ের কথা বাবা মাকে বলতে পারে না, সেই জন্য শাড়ি পরে বাবা মায়ের সামনে ঘোরাঘুরি করে, যেন তারা বুঝতে পারে তাদের মেয়ের এখন বিয়ের বয়স হয়েছে। আমি তো এখন আব্বা আম্মার জন্য বসে আছি, ওনারা আসবে আর আমাকে বিয়ে সাজে দেখে ভীষণ অবাক হবে। সুব্রতা সাধনার শাড়ির আঁচলটা টেনে ধরে বলল, বোন, তুই কি আমাকে বাসা থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিস? জানিসই তো আমার বিয়ের আগে তোর বিয়ে দেবে না, তাহলে কেন আমাকে শ্বশুর বাড়ি পাঠাতে তুই এত ব্যস্ত হয়ে পড়েছিস? ধ্যাৎ, আমি তো নিজেকে শ্বশুর বাড়ি পাঠাতে ব্যস্ত হয়ে পড়েছি। তুই তো সন্ন্যাসী হবে, তাহলে তোর বিয়ের খটকালি কেন করব? বাংলাদেশের আজব প্রাণী মেয়ে মানুষ তুই। তোর কারণে যদি আমার বিয়ে হয়ে যায়, তাহলে বিশ্বাস কর আমার সতীন বানিয়ে তোকে নিয়ে যাব। ফাজিল মেয়ে একটা। সাধনা সুব্রতার কথা শুনে দাঁত বের করে হাসা শুরু করলো। সুব্রতা খুব মনোযোগ দিয়ে টিভিতে খবর শুনতে লাগলো। কলিং বেল বাজার শব্দে সুব্রতা সোফা থেকে উঠে পড়তেই সাধনা দৌড়ে দিয়ে চলে গেল। সুব্রতা সোফার এক কোণে দাঁড়িয়ে রইল। সুব্রতার মা বাবা আগে প্রবেশ করছে। সাধনার হাসি শোনা যাচ্ছে। সুব্রতা বুঝতে পারল দরজার বাহিরে স্পন্দন দাঁড়িয়ে আছে। সুব্রতার মা সুব্রতার দিকে তাকিয়ে বলল, শুভ্র, মা, স্পন্দনের জন্য আদা দিয়ে রং চা বানিয়ে আনতো। ছেলেটার সন্ধ্যা থেকে মাথা ব্যথা করছে, কত বারণ করলাম এই অবস্থায় আসা লাগবে না, কিন্তু কে শুনে কার কথা। ছেলেটা আমাদের একা আসতে দিবে না, সেই জন্য মাথা ব্যথা নিয়েই চলে আসছে। তোমরা ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, তোমাদের আদরের স্পন্দনের সেবার কোনো কমতি হবে না।
সুব্রতার মা ও বাবা নিজেদের রুমে চলে গেল। সাধনাকে দেখা যাচ্ছে কিন্তু স্পন্দনকে দেখা যাচ্ছে না। স্পন্দন এখনো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সুব্রতা পা চালিয়ে দরজার কাছে গিয়ে গলা ঝেড়ে বলল, বাসায় কথা বলার অনেক অনেক জায়গা আছে, বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে না। সাধনা তখন স্পন্দনের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, ভাইয়া ভেতরে আসো, দেখো তোমাকে অনেকবার বলেছি কিন্তু আসো নাই, এখন তো আপুও বলছে চলে আসো। সাধনা দরজার মাঝ থেকে সরে দাঁড়ালো। স্পন্দন ভিতরে প্রবেশ করে সুব্রতার দিকে তাকিয়ে ভ্রুচূড়া কুঁচকে বলল, 3 দিন পর ফিনান্স পরীক্ষা আর তুই ড্রয়িং রুমে বসে নিউজ দেখছিস। পরীক্ষায় ফেল করলে 80 বছরের বুড়োর সাথে বিয়ে দিব বলে দিলাম। স্পন্দন মুখে ভালো ভাব নিয়ে কথা বললেও চোখ দেখে বোঝা যাচ্ছে সে ভেতর থেকে অসুস্থ। সুব্রতার খুব মায়া হচ্ছে স্পন্দনকে দেখে। স্বাভাবিকভাবেই বলল, স্পন্দন ভাইয়া, তুমি বসো, তোমার জন্য রং চা বানিয়ে আনছি। আর সাধু, তুই এখন শাড়ি চেঞ্জ করে পড়তে বস, আগামীকাল পড়া না পারলে আবারও কানে ধরাবে স্যার। কান ধরার কথা শুনে সাধনা মুখে হাসি, চোখে রাগ নিয়ে সুব্রতার দিকে তাকিয়ে বলল, পাবলিক প্লেসে না বললে হতো না? স্পন্দন সাধনার দিকে তাকালো আর বলল, ছি সাধনা, কলেজ গিয়ে গান ধরিস, তোকে কাজিন ভাবতেও তো লজ্জা হচ্ছে আমার। সাধনা স্পন্দনের কথা শুনে দৌড়ে দিয়ে চলে গেল। সুব্রতা সাধনার কার্যকলাপ দেখে হেসে দিল। স্পন্দনকে বসতে বলে যেই রান্নাঘরের দিকে পা বাড়াবে তখনই স্পন্দন বলল, সাধনার সাথে কথা বললে জেলাস ফিল হয় তোর, রাইট? সুব্রতা বোকার মতো দাঁড়িয়ে স্পন্দনের কথা শুনে বলল, কচু হয়, বুঝেছো? যা জানি আয়। সুব্রতা রান্নাঘরে এসে চা বানিয়ে নিয়ে গেল। স্পন্দন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তো পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে? সুব্রতা বিড়বিড় করে বলল, যেখানে তোমার মতো ঝামেলা নামক ব্যক্তিটি আছে সেখানে কি আর খারাপ হয়? স্পন্দন বুঝতে না পেরে বলল, কি হলো বলছিস না কেন? ভালোই। তোমার মাথা ব্যথা কেমন এখন? আর বলিস না, মাথাটা ভীষণ ধরছে। শোন, তোর নরম হাতে চুলগুলো টেনে দে, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি কমে যাবে। বয়ে গেছে আমার। যাও, বিয়ে করো, সংসার করো, আর বউকে দিয়ে নিজের সেবা যত্ন করো। বাজে না বুকে যা বলেছি তাই কর। মাথা গরম করলে শাস্তি হবে, কঠোরতম শাস্তি। সুব্রতা স্পন্দনের চুলে হাত বুলাচ্ছে, সাথে টানছে। স্পন্দন চোখ বন্ধ করে চা খাচ্ছে। সুব্রতার কাছে স্পন্দনের চুলগুলো বড্ড পছন্দ হয়েছে। সুব্রতা মনে মনে স্পন্দনের মাথার চুলের নাম দিলেও রেশমি চুল। এই প্রথম স্পন্দনের চুলের দিকে আকর্ষিত হলো সুব্রতা। সুব্রতার নামকরণে ব্যাঘাত ঘটিয়ে স্পন্দন বলল, চলো, আমার কিউট মার্কার চুলের দিকে কি নজর দিচ্ছিস তুই? আজকের পর থেকে যদি আমার চুল উঠে তাহলে তোকে কিন্তু এর মূল্য দিতে হবে। ছেলেদের চুল উঠলে কোনো সমস্যা হয়? আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে মেয়ে দেখতে গিয়েছে, কিন্তু আমার বন্ধুর মাথায় চুল নেই বলে পাত্রী সরাসরি রিজেক্ট করে দিয়েছে। এখন তুই চাস আমি কোথাও বউ দেখতে গিয়ে টাকলে উপাধি পাই? হ্যাঁ? সুব্রতা স্পন্দনের মাথার চুল জোরে জোরে টান দিয়ে বলল, বাহ, তাহলে তো খুব ভালোই হবে। তাহলে আজকেই তোমার মাথার চুলে কুনজর দিয়ে সব চুল মাথা থেকে ঝেড়ে দিব। স্পন্দন সুব্রতার হাত বাদিক থেকে ঘুরিয়ে সামনে এনে সুব্রতার হাত শক্ত করে চেপে ধরে বলল, কোন নজর দিবি আমার মাথার চুলের দিকে, তাই না? ওয়েট, আমি এক্ষুনি তোর চুলে বদ নজর দিয়ে সব উসুল করে নেব, দেখবি 2 দিনে চুল সব ঝরে পড়ে যাবে। দেখা যাবে। এখন যাও তো নিজের বাসায়। লজ্জা করে না সব সময় আমাদের বাসায় আসতে? কয়দিন যাই আমরা তোমাদের বাসায়? স্পন্দন সুব্রতার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আরামসে পায়ের উপর পা তুলে বসে চোখ বন্ধ করে সোফায় মাথা হেলিয়ে আধ হয়ে শুয়ে আছে। সুব্রতা রাগে গজগজ করতে করতে তার মায়ের কাছে যাচ্ছে। আমার পরীক্ষা, গিয়ে পড়তে বসি। আম্মুকে বলে এই ঝামেলাটা বিদায় করি। বাসায় এসেই লেগে থাকবে অসভ্য ছেলে একটা। বকবক করতে করতে চলে গেল সুব্রতা। স্পন্দনকে থাকতে বলেছে সুব্রতার মা, কিন্তু সে রাজি হয় নাই, চলে গিয়েছে বাসায়। রাত 3টে পর্যন্ত পড়েই সকাল 10:15 ঘুম থেকে উঠল সুব্রতা। ফ্রেশ হয়েই সকালের খাবার খেতে খাবার টেবিলে গিয়ে বসলো। সুব্রতার বাবা সুব্রতাকে দেখে মিষ্টি হাসি দিয়ে বললেন, আজ এত দেরি হলো কেন মা? আমরা তো অনেক আগে নাস্তা সেরে ফেলেছি। রাত জেগে পড়েছি আব্বু, সেই জন্যই সকালে উঠতে পারিনি। কিন্তু এখন পেটের ক্ষুধায় ঘুম থেকে উঠে পড়েছি। কথায় আছে,
জোকের কামড় সহ্য করা যায়, কিন্তু পেটের ক্ষুধার কামড় সহ্য করা যায় না, যাকে বলে একেবারে ইম্পসিবল। বড় মেয়ের কথা শুনে হেসে দিলেন সুব্রতার আব্বু। সুব্রতা খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দেখলো নাদিয়ার অনেকগুলো কল এসেছে, তাই নাদিয়াকে ফোন দিল। এই যে নাদু বেবি, কি খবর? আর এত ফোন কেন দিলি? কিছু কি হয়েছে? ফোনের ওপাশ থেকে নাদিয়া যা বলল তা শুনে সুব্রতার মাথা ভনভন করতে লাগলো। মনে হচ্ছে এক্ষুনি সে মাথা ঘুরে পড়ে যাবে। সুব্রতার চোখ বেয়ে 2-1 ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে গালের কাছে এসে জমতে লাগলো। নাদিয়ার কথাটি হলো, বিয়েতে স্পন্দন ভাইয়া তোকে চড় মেরেছিল, ওইটা কে যেন ভিডিও করে রাখছিল, আর সকাল থেকে কেউ যেন ইউটিউব ফেসবুক সব জায়গায় ভাইরাল করে দিয়েছে, আর ক্যাপশনে লিখেছে বয়ফ্রেন্ডকে না জেনে বিয়ে বাড়িতে দ্বিতীয় বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসায় প্রথম বয়ফ্রেন্ড রেগে তার গার্লফ্রেন্ডকে বিয়ে বাড়ি ভর্তির লোকের সামনে থাপ্পড় মারে আর জোর করে উঠিয়ে নিয়ে যায়। এখন এই ভিডিও ক্যাপশন সব জায়গায় ভাইরাল হয়ে গেছে, সবাই হাসাহাসি করছে তোকে নিয়ে। তোর নামের আগে এখন বাজি উপাধি দেওয়া হয়েছে। আমি কয়েকজনকে বলেছি কাহিনী যে মিথ্যা, কিন্তু কেউ বিশ্বাস করে না। তুই আজ বাসা থেকে বের হবি না, যেহেতু ভিডিও ভাইরাল, প্রায় অনেক মানুষ দেখেছে। রাস্তায় তোকে দেখলে বাজে কথা বলবে। নাদিয়ার কথাগুলো নীরবে শুনতে লাগলো সুব্রতা। সামান্য বিষয়টাকে পাবলিক এত কিছু বানাবে এইসব ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। এখন রাস্তায় কিভাবে যাবে সেই কথা ভাবলেও তার কানে অনেকগুলো বাজে কথা ভেসে আসা শুরু করলো। শুভ্র, এই শুভ্র, কি বলছে আমি শুনতে পাচ্ছিস? শোন, পরীক্ষার দিন আন্টির বোরখা পরে আসিস, তাহলে কেউ চিনবি না। আর যদিও চিনেও ফেলে তাহলে কিছু বলবি না, চুপ করে থাকবি, কেমন? এখন ফোন রাখছি, পরে কথা বলবো। সুব্রতা ফোন কেটে দিয়ে ফেসবুকে ঢুকে দেখলো সবাই তাকে মেনশন দিচ্ছে যারা চেনে। অনেকে ইনবক্সে মেসেজ দিয়ে বাজে বাজে কথা বলছে। সুব্রতা কোনো কুল কিনারা না পেয়ে ফেসবুক আইডি ডিলিট করে দিল। ভীষণ কান্না পাচ্ছে তার, কিন্তু চিৎকার করে কান্না করার সাহস পাচ্ছে না। খাটের মাথায় শরীর হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে সুব্রতা, আর বিড়বিড় করে বলছে, তুমি এটাই চেয়েছিলে স্পন্দন ভাইয়া, আমি যেন লোক সমাজে মুখ না দেখাতে পারি। এটাই তো তোমার মূল উদ্দেশ্য ছিল। দেখো, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। আমাকে দুশ্চরিত্র মেয়ে বানিয়ে খুব হ্যাপি হয়েছো তো তুমি, তাই না? এখন রাস্তায় কেউ দেখলে বলবে আমার এখন একটা বয়ফ্রেন্ড হয় না। এই জন্য ছেলেদের হাতে মার খাই রাস্তাঘাটে। এতদিন যারা আমায় ভালো মেয়ে জানতো, আজ তারাই আমার দিকে আঙুল ঘুরাবে। আর আমাদের সমাজ তো চুন থেকে পান খসলেই কত কিছু বানিয়ে ফেলে। মনে মনে লক্ষ কোটি কাহিনী নিয়ে বসে থাকে সমাজ। সুব্রতা একা বসে বসে বিড়বিড় করতে লাগলো। সারাদিন কাজের চাপে স্পন্দন সুব্রতাকে ফোন দিতে পারল না। আজ স্পন্দন হসপিটালে গিয়ে রক্ত দিচ্ছিল। তখন একজন ডক্টর স্পন্দনকে বলল, আরে, আপনি তো সেই ভাইরাল সাহসী বয়ফ্রেন্ড। আপনাকে সামনে থেকে দেখতে পেয়ে আমি সত্যিই গর্বিত। আসুন, একটা সেলফি নেই, আর আমিও ফেমাস হয়ে যাই। কিসব বলছেন এসব? কিসের ভাইরাল? কিসের বয়ফ্রেন্ড? ডক্টর তখন স্পন্দনের কাঁধে হাত রেখে বলল, এইখানেও তো দেখছি যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াবস্যির ঘুম নেই, এমন হয়ে গেছে। জানেন, সকালে আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আপনার সাহসিকতার পরিচয় তুলে ধরা হয়েছে। আপনার মতো বয়ফ্রেন্ড থাকলে এখন আর মেয়েরা হাজার বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতে পারতো না। সাবাস ভাই, সাবাস। স্পন্দনের ইচ্ছে করছে এই ডক্টরকে খুব মারতে, কিন্তু পারছে না। যতই হোক ডক্টর উনি, তবুও দাঁতে দাঁত চেপে বলল, ভিডিওটা আছে আপনার কাছে? আমি দেখতে চাচ্ছি আমার সাহসিকতার পরিচয় তুলে ধরা ভিডিওটি। লোকটি ফোন বের করে ভিডিওটি দেখালো স্পন্দনকে। স্পন্দনের চোখ চড়ক গাছ হয়ে গেল। কোথা থেকে কি বানিয়ে ফেলেছে। ফোনটা ডক্টরের হাতে দিয়ে পা বাড়াতে মাথা ঝিমঝিম করতে শুরু করলো স্পন্দনের। যেহেতু রক্ত দিয়েছে সেই জন্য এখনো শরীর ঠিক হয়নি। কিছুক্ষণ বসে পকেট থেকে ফোন বের করে ফোন দিল সুব্রতার কাছে, কিন্তু ফোন বন্ধ দেখে আরও মাথা খারাপ হয়ে যায় স্পন্দনের। সাধনার নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন ধরছে না সাধনা। বসা থেকে উঠে ডক্টরকে বলল, এসব বানানো কাহিনী, দয়া করে বানানো কাহিনী নিয়ে বাজে কথা বলবে না। আপনি শিক্ষিত মানুষ হয়ে মজা করা শুরু করেছেন। হ্যাঁ, বাসায় আপনারও বোন থাকতে পারে, তাকে নিয়ে যদি এমন মিথ্যা ভিডিও ভাইরাল হয়, তখন কি আপনি সেই ভিডিও নিয়ে হাসি তামাশা করবেন? ওই ছেলের সাথে পিক তুলে ফেসবুকে ফেমাস হতে চাইবেন? আশা করছি এমনটা কখনো করবেন না, রাইট?
ডক্টর তখন চুপ করে দাঁড়িয়ে রইল। স্পন্দন হসপিটাল থেকে বের হয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করলো। স্পন্দনের গন্তব্যস্থল সুব্রতার বাসার দিকে। সুব্রতার বাসায় এসে কলিং বেল বাজাতে লাগলো। সুব্রতার মা এসে দরজা খুলে স্পন্দনকে দেখে বলল, তুই এখন এইখানে? কোনো সমস্যা হয়েছে? মামুনি, সুব্রতা কোথায়? ও তো রুমে আছে। সাধনা বলেছে ওর নাকি মাথা ব্যথা করছে, সেই জন্য দরজা লাইট অফ করে শুয়ে আছে। মামির কথা শোনার পর স্পন্দন দৌড়ে সুব্রতার রুমের দিকে চলে গেল। সুব্রতার মা অবাক হয়ে স্পন্দনের পেছন পেছন যেতে লাগলো। দরজার কাছে এসেই স্পন্দন সুব্রতাকে ডাকতে লাগলো। দরজা খোল সুব্রতা, আমি জানি তুই জেগে আছিস। শোন, যা হয়েছে সবকিছুই মানুষের ভুল ধারণা থেকে হয়েছে। আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব, প্লিজ দরজা খুল। সুব্রতার মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমাকে সব পরে বলবো, আগে সুব্রতাকে দরজা খুলতে বলো। বেশ কয়েকবার ডাকাডাকি করার পরেও যখন দরজা খুলছে না সুব্রতা, তখন স্পন্দনের ভীষণ ভয় পাওয়া শুরু করলো। সুব্রতা খুবই ইমোশনাল মেয়ে, যদি কিছু করে ফেলে। স্পন্দনের দম বন্ধ হওয়ার উপক্রম এখন। মামুনি, এর রুমের এক্সট্রা চাবি আছে না? যদি থাকে দাও, তাহলে দরজা ভাঙতে হবে না হলে। সুব্রতার মা তাদের রুম থেকে সুব্রতার রুমের চাবি আনে। মায়ের পিছন পিছন সাধনা আসে। স্পন্দনকে দেখে অন্য পাশে দাঁড়িয়ে যায়। আজ তারও স্পন্দনকে দেখে রাগ হচ্ছে। স্পন্দন খেয়াল করলেও পাত্তা না দিয়ে দরজা খুলে দেখলো রুম অন্ধকার। সুব্রতার মা লাইট জ্বালাতেই বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় সুব্রতাকে দেখতে পেল। স্পন্দন সুব্রতার মুখ তুলে ডাকতে লাগলো। কতক্ষণ দূরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? কি হলো সুব্রতা? সুব্রতা, এই সুব্রতা! সুব্রতা যে অজ্ঞান হয়ে গেছে খুব ভালোই বুঝতে পারল স্পন্দন। সাধনার দিকে তাকিয়ে বলল, পানি নিয়ে তাড়াতাড়ি। স্পন্দন ডক্টরকে ফোন দিয়ে বলে দিল যত দ্রুত সম্ভব উনি যেন স্পন্দনের দেওয়া ঠিকানায় চলে আসেন। সাধনা সুব্রতার মুখে পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু সুব্রতার হুঁশ এখনো ফিরছে না। স্পন্দন তখন সাধনাকে বলল, ডক্টর আসবে কিছুক্ষণের মধ্যে, আর পানি দিতে হবে না। এখন বল, আমি যখন ফোন দিয়েছি কোথায় ছিলি তুই? ফোন সাইলেন্ট ছিল তাই দেখি নাই। মানলাম দেখিসনি, পরে কি আর ফোন ঘাটাঘাটি করিস নাই? সাধনা চুপ করে রইল। স্পন্দন শান্ত গলায় বলল, কি হলো, প্রশ্নের উত্তর দে। দেখেছি, কিন্তু রাগে ধরিনি। তুমি আপুর সাথে যা করেছো, তোমার ফোন কেন ধরবো? তাছাড়া তখন আপু বলেছিল তোমার ফোন যেন না ধরি। সুব্রতা কখন থেকে একা ছিল? সকাল থেকে আপুর ফোনে কল আসছে, রিসিভ করলে বাজে কথা বলছে, সেই জন্য আপুর ফোন অফ করে রেখেছে। আর আমাকে বলেছে তুমি ফোন দিলে যেন না ধরি। মামুনিকে জানে এই ঘটনাগুলো? সাধনা মাথা ডানে বামে হেলিয়ে না অর্থ বোঝালো। স্পন্দন কিছুক্ষণ নীরব থেকে সুব্রতার মাকে সব বলল। সুব্রতার মা এইসব শুনে তো অবাক। সাধনাকে বকাবকি করতে শুরু করে দিলেন কেন তাদের এই ঘটনা জানানো হয় নাই। ডক্টর আসার আগে স্পন্দন বিভিন্ন গ্রুপে আর আইডিতে পোস্ট দিলেও সবকিছু যে বানোয়াট। সে বলেছে এইটা একটা বিয়ের জন্য অভিনয় করা হয়েছে, যেখানে হিরোইন নাচবে আর হঠাৎ করে হিরো এসে মিউজিক অফ করে দিবে, সবার সামনে চর মেরে হিরোইনকে নিয়ে যাবে। গুজবে কান্না দেওয়ার কথা বলা হয়েছে। পোস্ট করার সাথে সাথে আবারও ভাইরাল হয়ে গেল সব। স্পন্দন এইদিকে যে এই ভিডিও ভাইরাল করেছে সর্বপ্রথম তার খোঁজ নেওয়া শুরু করে দিল। প্রায় 30 মিনিট পর ডক্টর আসলেন, মেডিসিন ও ইঞ্জেকশন দিলেন। প্রচন্ড চিন্তায় মাথা ব্যথা হওয়ার কারণে সুব্রতা অচেতন হয়ে পড়ে। 1 ঘন্টা পর সুব্রতার জ্ঞান ফিরল। সুব্রতার জ্ঞান ফিরতেই স্পন্দন সবার সামনে সুব্রতাকে জড়িয়ে ধরে বলল, এত বোকা কেন তুই? সামান্য জিনিস নিয়ে কেউ এত চিন্তা করে? এত ইমোশনাল কেন? সুব্রতার মা ডাক দিল। স্পন্দন! স্পন্দনের হুঁশ আসলো আর সাথে সাথে সুব্রতাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সাধনা আর ওর আম্মু সুব্রতার পাশে গিয়ে বসলো। সুব্রতার এখনো খুব কান্না পাচ্ছে, কান্নার কারণে এখনো কথা বলতে পারছে না। স্পন্দন সাধনার দিকে তাকিয়ে বলল, তোর ইমোশনাল বোনকে বল মরা কান্না যেন না করে। বলে দে এই স্পন্দন সব ঠিক করে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। সুব্রতা তখন বলল, জুতো মেরে গরুদান করতে এসছে, সম্মান তো চলেই গিয়েছে, এখন কি আর ফিরে আসবে? আরে বলদের সই আমি যা বলছি কানে যায় নাই? আমি বলছি না সব ঠিক করে ফেলেছি? আমি যেহেতু বলছি তার মানে সব ঠিক। ইজ ইট ক্লিয়ার? সুব্রতা তখন তার মাকে বলল, আম্মু, এই বজ্জার ছেলেটাকে বলে দাও আমি বলদের সই না, আমি তো নাম্বারওয়ালা বলদের মামাতো বোন।
স্পন্দন সুব্রতার কথা কানে না তুলে সুব্রতার মাকে বলল, মামুনি, তুমি ওর জন্য খাবার নিয়ে আসতো। 90 কেজি ওজনের বস্তাকে দেখ তখন 5 কেজি বস্তার মতো লাগতেছে। সুব্রতার মা স্পন্দনের পিঠে চাপড় মেরে বলল, সব সময় ঝগড়া, তাই না? দাঁড়া, তোর মামুর কাছে বিচার দিয়ে তোকে কানমলা খাওয়াবো। মামুনি, এখন রাতের খাবার দিলেই হবে, পরে না হয় মামুর কানমলা খাবো। সবাই একসাথে খাবার খেয়ে শুয়ে পড়ল। আজ রাতে স্পন্দন তার মামার বাসায় অর্থাৎ সুব্রতাদের বাসায় থাকবে। রাত 3:30 স্পন্দন সুব্রতার রুমে ঢোকে। দরজা ভেতর থেকে লক না থাকায় স্পন্দনের ভালোই সুবিধে হলো। এত বড় খাটে দুই বোন দুই দিকে ঘুরে শুয়ে আছে। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে খাটে থাকা দুই বোনের মুখ দেখে সুব্রতাকে কোলে তুলে নিল। সুব্রতা প্রথম ভেবেছিল সাধনা হয়তো তাকে টাচ করেছে, তাই ঘুমের ঘোরে বলল, সাধু, আজ দেখছি তোর ছোঁয়া আমাকে আকাশে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আজ তোর জন্য আমার আকাশে ওড়া হলো। ধনিয়া পাতা বনু, ধনিয়া পাতা। সুব্রতার কথা শুনে খুব হাসি পাচ্ছে স্পন্দনের, কিন্তু সে হাসছে না। হাসার শব্দ পেয়ে যদি ঘুম ভেঙে যায় সুব্রতার, তখন তো স্পন্দনের 12টা বাজিয়ে ফেলবে এই মেয়ে। সুব্রতার অস্বস্তি লাগায় সে চোখ মেলে তাকিয়ে স্পন্দনকে দেখে চিৎকার করতে যেতেই স্পন্দন তার এক হাত ছেড়ে সুব্রতার মুখ চেপে ধরল আর ফিসফিস করে বলল, চিৎকার করবে না, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। স্পন্দন সুব্রতার মুখ ছেড়ে আবারও কোলে তুলে নিল। সুব্রতাও ফিসফিস করে বলল, আজ তো কোনো বিশেষ দিন বা রাত না যে তুমি আমায় সারপ্রাইজ দেবে। আমার জন্মদিন তো 7 মাস পর। জন্মদিন বা বিশেষ কিছু থাকলে কি সারপ্রাইজ দিতে হয় নাকি? সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ দিন বা রাত দরকার হয় না। সুব্রতা স্পন্দনের কথায় সাই দিল। স্পন্দন চুপিসারে সুব্রতাকে নিয়ে ছাদের দিকে হাঁটা শুরু করলো। সুব্রতা স্পন্দনের গলা জড়িয়ে ধরে বলল, তোমার কোলে উঠতে যে ভীষণ ভালো লাগছে। বাই দ্য ওয়ে, 90 কেজি বস্তাকে কোলে তুলে সামলাতে পারছো তো? স্পন্দন মৃদু হেসে বলল, একটা সুব্রতা নয়, 1000 সুব্রতাও কোলে নিতে পারি, তাও একসাথে। সুব্রতা মুখ ভেঙচে বলল, যত সব চাপা। ছাদে এসে স্পন্দন সুব্রতাকে এক কোণায় দাঁড় করালো। সুব্রতা চারপাশ ভালোভাবে দেখে রাগী গলায় বলল, কই, কিছুই তো নাই ছাদে। এ কেমন সারপ্রাইজ? তুই এই সারপ্রাইজড হতে চাস? হতে না চাইলে তোমার মতো হনুমানের সাথে এত রাতে ছাদে আসলাম কেন? নাচতে আসছে ছাদে? ওকে, তোর যেহেতু এতই সারপ্রাইজ পেতে ইচ্ছে করছে, তাহলে তোর ইচ্ছে পূরণ করি, কি বল? আমি চোখ বন্ধ করছি, তুমি সারপ্রাইজ দাও। সুব্রতা চোখ বন্ধ করতেই স্পন্দন সুব্রতাকে কোলে তুলে ছাদের দেওয়ালে বসিয়ে দিয়ে বলল, চোখ খোল এখন। সুব্রতা চোখ খুলেই জোরে চিৎকার করতে লাগলো। স্পন্দন হেসে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? ছেড়ে দিয়ে নিচে। এই না, আমার সারপ্রাইজ লাগবে না, আমি নিচে নামবো, প্লিজ নামাও। সারপ্রাইজ লাগবে না? জীবনেও লাগবে না, প্লিজ নামাও আমাকে। স্পন্দন সুব্রতাকে নামিয়ে উল্টে ঘুরে হাসতে লাগলো। সুব্রতা রেগে গিয়ে বলল, এত রাতে মজা করার জন্য আমায় তুমি নিয়ে এসছো? আচ্ছা পাজি তো তুমি। আরে ঘুম আসছিল না, তার জন্য তোকে পার্টনার হিসেবে নিয়ে আসছি। চাও তো তুমি, জানো কত আশা নিয়ে আসছিলাম, মনে হচ্ছিল গিফট টিফট কিছু দিবে। গিফট দিব তোর বিয়েতে। এখন বল, শরীর কেমন তোর? ভালোই, দেখলাম তো যেভাবে পরিস্থিতি সামনে মিথ্যে কথা বলছো, মানুষজন তো ট্রাস্ট করবেই। স্পন্দন সুব্রতার কথা শুনে আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থেকে বলল, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আজ কোনো বিশেষ দিন বা রাত না, তাহলে কেন সারপ্রাইজ দিচ্ছি, তাই না? মানুষ তো বিশেষ দিনেই গিফট দিয়ে থাকে, বিশেষ দিন বা রাত ছাড়া তো কেউ গিফট দেয় না। আমরা মানুষরা খুব বোকার মতো কাজ করি, জানিস তুই? বিশেষ দিন বা বিশেষ রাতে সারপ্রাইজ দিয়ে নিজেকে অনেক চালাক ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা খুব বোকা। সুব্রতা ভ্রুজোড়া নাচিয়ে বলল, কিভাবে? তোর যে 7 মাস পর বার্থডে, তোর কি মনে থাকে না? আমার জন্ম তারিখ আমার কেন মনে থাকবে না? সবারই তো মনে থাকে। তাহলে কেন সারপ্রাইজ নামক শব্দটি ওই ব্যক্তির সাথে যোগ করা হয়? যেহেতু মানুষটি জানে তার জন্মদিন তাকে তো গিফট দিতেই হবে, তাহলে এখানে সারপ্রাইজ দেওয়া বা সারপ্রাইজ হওয়ার কোনো কারণ আছে? হ্যাঁ, এটা ঠিক, না জানিয়ে ঘর সাজানো, আলাদাভাবে পুরোনো আড্ডা দেওয়ার স্মৃতি, এগুলো স্মরণ করিয়ে দেওয়াতে তার ভালো লাগতে পারে, কিন্তু সেটা সারপ্রাইজ হয় না। সারপ্রাইজ হলো বিশেষ কোনো দিন বা রাত বাদে হঠাৎ যে কোনো দিন তাকে গিফট দেওয়া, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা এমন কিছু করা যাতে সে অবাক হয়, যেটা সে ভাবতে পারে না। ও আচ্ছা, তাহলে আমিও এখন থেকে বিশেষ কারণ বাদেই এমনি এমনি সারপ্রাইজ দিব সবাইকে।
স্পন্দন ও শুভ্রতা কথা বলতে বলতে ভোর হয়ে গেল। সকালের নাস্তা সেরে স্পন্দন তার অফিসে আর সাধনা তার কলেজে চলে গেল। শুভ্রতার পরীক্ষা, তাই সে বাসায় পড়ালেখা করতে লাগলো। সাধনা আজ কলেজে এসেই বড় ধরনের ক্রাশ খেয়ে ফেলল। ছেলেটি দেখতে যতটা না কিউট, তার চেয়ে দ্বিগুণ কিউট ছেলেটার নাকটা। সাধনা ছেলেটির নাক দেখে ছেলেটিকে পছন্দ করে ফেলল। সাধনার ফ্রেন্ড সন্ধ্যা সাধনার কথা শুনে হাসতে হাসতে বলল, ক্রাশ খাওয়ার জন্য তুই অন্য কিছু খুঁজে বের করতে পারলি না? শেষমেশ নাক দেখে ক্রাশ? বিশ্বাস করো, ইতিহাসের পাতায় নতুন করে দেখা হবে নাক দেখে ক্রাশ খেয়ে অমুক কলেজের এক ছাত্রী পাগল হয়ে গেছে। সাধনা সন্ধ্যার মাথায় আস্তে চাপড় মেরে বলল, পাগল হয়ে যাব কেন? আমি তো জাস্ট ক্রাশ খেয়েছি। জীবনে শুনেছি লাভ অ্যাট ফার্স্ট সাইট, কিন্তু আমার বেলায় হয়ে গেছে ক্রাশ অ্যাট ফার্স্ট সাইট। তাহলে তোর এই কাজিন স্পন্দন ভাইয়ার কি হবে? ঠিকই তো, দুইটাই তো ক্রাশ, তাহলে কোনটা রেখে কোনটার কথা বলবো? সন্ধ্যা নিজের মাথায় হাত রেখে বলল, দুইটার পিছনেই ঘুরতে থাক। যখন বুঝবি কাউকে ভালোবেসে ফিরেছিস, তখন না হয় একটা ছেড়ে দিবি। ওয়াও, গ্রেট আইডিয়া। এখন চল লাইব্রেরিতে গিয়ে পড়তে বসি। পড়তে বসবো ভালো কথা, কিন্তু দ্বিতীয় ক্রাশের নাম কি? ওর নাম মুগ্ধ, আমাদের থেকে 3 বছরের সিনিয়র। সাধনা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেমনে জানিস ওর ডিটেলস? আমার বয়ফ্রেন্ড সমুদ্রের বেস্ট ফ্রেন্ড মুগ্ধ। শালি, প্রেম করুস 1 বছর ধরে আর আমাকে জানিস মাত্র 1 সপ্তাহ আগে? দেখিস বিয়ের পর তোর জামাই আর 2 মানুষের বাড়ি বাড়ি ঘটকালি করবি, বলে দিলাম। তোকে সব বলে আমার ভুল হয়েছে। এখন চল গিয়ে কোথাও বসি। সন্ধ্যা ও সাধনা কিছুটা পথ যেতেই সমুদ্র আর মুগ্ধকে দেখতে পেল। সাধনা তো লজ্জায় মুখ তুলতে পারছে না। মুগ্ধ বিষয়টা খেয়াল করে ইগনোর করলো সাধনাকে। সমুদ্র সন্ধ্যাকে দেখে জিজ্ঞেস করলো, বাবু, কই যাচ্ছ তুমি? মুগ্ধ সমুদ্রের কথা শুনে মুখ চেপে হাসছে। এত বড় মেয়েকে বাবু ডাকছে, কথাটা তার কাছে হাস্যকর মনে হলো। ভাই, তুই তো দেখছি হবু বউকে মেয়ে বানিয়ে ফেলেছিস। আমরা তো ছোট্ট বাচ্চাদের বাবু ডাকি, কিন্তু বিবাহযুক্ত মেয়েদের বা ছেলেদের বাবু ডাকা কিরকম মনে হয় না? সমুদ্র মুগ্ধর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা 2021 সালে এসো 90 দশকের মতো কথাবার্তা বলতে লজ্জা করে না? সন্ধ্যা ও সাধনা মিটমিট করে হাসছে। সমুদ্র মুগ্ধর দিকে তাকিয়ে বলল, আমরা আসছি, ফোনে কথা বলবো, কেমন? জানো ভাই। বাই। সমুদ্র ও মুগ্ধ চলে যাওয়ার পর সাধনা নিরুপায় সুরে বলল, না রে দোস্ত, এই ছেলে দ্বারা প্রেম হবে না। আমার স্পন্দন ভাই ভালো, জানিস কত রোমান্টিক স্পন্দন ভাইয়া। আমারও তাই মনে হয়। মুগ্ধ নামটা মুছে স্পন্দন নামটাই মনের ভেতর গেঁথে রাখ, ভালো হবে। আজ বাসায় গিয়ে স্পন্দন ভাইকে বলবো সার্জারি করে নাক মুগ্ধর নাকের মতো যেন বানিয়ে ফেলে, তাহলেই তো হবে। মন্দ হবে না ব্যাপারটা। তোর নাক দেখে ক্রাশ জামাইও হলো, আবার রোমান্টিক জামাইও হলো। সন্ধ্যার কথা শুনে সাধনা একবার পিছনে ঘুরে মুগ্ধকে দেখে দুঃখ ভরা মুখ নিয়ে বলল, আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, যতই সার্জারি করি কিন্তু ওর মতো নাক কোনোদিনও হবে না। সন্ধ্যা মুখ বাঁকা করে বলল, যত সব ঢং মার্কা কথা। এই যত ক্লাসে যাই, তোর সাথে থাকতে থাকতে একদিন মনে হয় তোর মতো হয়ে যাব। আল্লাহ তাআলা ভালো ছেড়ে, তোর মতো হলে কত বয়ফ্রেন্ড চেঞ্জ করে লাগে। তোর কপালে যে কয়টা বিয়ে আছে কে জানে। অভিশাপ দিবি না বলে দিলাম। এখন চল ক্লাসে যাওয়া যাক। সন্ধ্যা ও সাধনা ক্লাসের উদ্দেশ্যে হাঁটা দিল। শুভ্রতা খাটে বসে পড়ছে। হঠাৎ ফোনের শব্দে ফোন হাতে নিয়ে দেখলো একটি মেসেজটা দেখে শুভ্রতার মুখে হাসি ফুটে উঠল। ডিয়ার কাপ্পে কি করছে এখন? পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিচ্ছ তো? হ্যাঁ, দেখো, আমি কিন্তু তোমায় একটুও বিরক্ত করি না। এখন ভালোভাবে পড়াশোনা করো, আর অতি শীঘ্রই আমরা দেখা করবা আর বিয়ের কথা বলবা। আমার ভালোবাসার কাপকেক। মেসেজটি পড়ে কিছুক্ষণ হাসল শুভ্রতা। এই একটা মানুষের মেসেজ দেখলে তার সব রাগ কষ্ট দূর হয়ে যায়। এই মানুষটাকে সে এখনো চোখে দেখে নাই, এমনকি তার কণ্ঠ পর্যন্ত শোনে নাই। চ্যাট করতে করতে এখন সে এমন আকর্ষিত হয়েছে যে একদম চ্যাট করতে না পারলে দম বন্ধ হয়ে আসে তার। বইটা বিছানার উপর রেখে সেও উত্তর দিল, হে মাফিন, মিস ইউ। রিলেশনের আজ পর্যন্ত তোমার নাম এখনো জানি না। কবে আমরা দেখা করব, কবে তোমাকে দেখবো, আর কবে তোমার নাম জানবো, সেই আশা নিয়েই তো আছি। আমার কল্পনার মাফিন। শুভ্রতা মেসেজ দিয়ে চিন্তা মুক্ত হয়ে আবারও পড়তে বসলো।
তার কল্পনার মাফিনকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে সে। বাসা থেকে বিয়ের অনেক প্রপোজাল সে পেয়েছে, কিন্তু কল্পনার মাফিনের জন্য সব প্রপোজ রিজেক্ট করে দিয়েছে সে। পরের দিন সকালবেলা সাধনা চেয়ারে বসে ডিম খাচ্ছে আর সুব্রতার দিকে তাকিয়ে বলছে, ইয়াম্মি! ইস আম্মু, আজকে কিভাবে ডিম ভাজি আর ডিম সিদ্ধ করেছো গো! খেতে যে কি মজা হয়েছে কি বলবো। সুব্রতা আর চোখে সাধনার দিকে তাকাচ্ছে আর আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। মুরব্বীদের একটি উক্তি আছে, পরীক্ষার সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে নাই, তাহলে নাকি পরীক্ষায় ডিম পায়। আবার পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখতে আসলেও নাকি প্রথমবার ডিম রান্না হয় না, এতে নাকি অমঙ্গল। সুব্রতার মা আবার পুরনো কথায় বিশ্বাসী, তাই আজই সুব্রতাকে ডিম একদমই দেবেন না। সেই জন্য সুব্রতা রাগ করে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। সুব্রতা এইসব বাজে কথা বিশ্বাস করে না, কিন্তু মাকে কি করে বোঝাবে? কিছু বললেই বলবে, তোর পেট থেকে আমি হইছি নাকি তুই আমার পেট থেকে হইছিস? বেশি না বকে যা বলছি তাই কর। সুব্রতার খাবার শেষ হতে না হতেই আগমন ঘটে স্পন্দনের। সুব্রতার দিকে তাকিয়ে বলল, সারাদিন কি খাবার টেবিলে বসে থাকবি নাকি পরীক্ষার জন্য বের হবি? হাত মেখে লোকমা মুখে তুলে বলা শুরু করলো সুব্রতা। এখনো সময় আছে। তাছাড়া আমার হাতের বানানো আলু ভর্তা যে এতটা স্বাদ জীবনেও ভাবিনি কোনোদিন। উঠতেই তো মন চাচ্ছে না আমার। তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে আমার সাথে চল, আমার হাতে সময় খুব কম, অফিসে দরকারি মিটিং আছে। সুব্রতা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সাথে যাবে? সুব্রতার বেশ রাগ হলো, রাগী গলায় বলল, আমি একাই যেতে পারবো। তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি, কারোর প্রয়োজন নেই আমার। রান্নাঘর থেকে চেঁচাতে চেঁচাতে সুব্রতার মা আসছেন আর বকছেন সুব্রতাকে। তুমি এতটাও বড় হয়ে যাওনি যে স্পন্দনের মুখের উপরে কথা বলবে। স্পন্দন যা বলেছে মনোযোগ দিয়ে শুনতে পারো না? আজ যদি স্পন্দনের কথা শুনে চলতে তাহলে ভালো ছাত্রী হতে পারতে। দেখো স্পন্দন কত ব্রিলিয়েন্ট একজন ছেলে, তুমি তো তার ধারে কাছেও যেতে পারলে না এখনো। স্পন্দন সুব্রতার মায়ের কথা শুনে ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে বসে পড়ল। সুব্রতার রাগ এখন দ্বিগুণ বেড়ে গেল। সব কিছুতেই কথা শোনাবে এই ছেলে তাকে। বদের হাড্ডি বলে মনে মনে গালি দিয়ে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো সুব্রতা। সাধনা বসে বসে বিড়বিড় করে স্পন্দনকে বলছে, এত ভাব নেওয়ার কিছু নেই স্পন্দন ভাইয়া। প্রতি মাই তার সন্তানের ভালো কোনো দিক সন্তানের সামনে প্রকাশ করে না। সবসময় অন্য ছেলে মেয়ের ভালো বলবে, কিন্তু দেখা যাবে নিজের সন্তানের আড়ালে আবডালে ছেলে মেয়ের প্রশংসায় পঞ্চমুখী থাকেন তারা। স্পন্দনও ফিসফিস করে বলল, জানি আমি, তুই এত কথা না বলে মনোযোগ সহকারে খাবার খেয়ে পাশ থেকে মানুষ হওয়ার চেষ্টা করতে থাক। সাধনা এইবার স্পন্দনের কথা শুনে মনে মনে বলল, আপু ঠিকই বলে, ফাজিল ছেলে একটা। কথা কিভাবে ঘোরাতে হয় আগে থেকে মনে হয় ট্রেনিং করে আসে। না, ভাবছি মুগ্ধর পিছনেও লেগে থাকতে হবে। সুব্রতা আজ কালো রঙের জামা পরেছে, চুল ছেড়ে দিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, কানে পাতলা কিন্তু বড় কানের দুল, হাতে কালো ঘড়ি। তাকে দেখে মনে হচ্ছে কালো পোশাক যেন তার জন্যই আবিষ্কার করা হয়েছে। হাতে ফাইল নিচে নামতে স্পন্দন চেঁচিয়ে উঠে বলল, পরীক্ষা দিতে যাচ্ছিস নাকি বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে পাত্রপক্ষের সামনে যাচ্ছিস, তাই এত শাস্তি হচ্ছে। তা না হলে পাত্রপক্ষ সরাসরি রিজেক্ট করে দেবে। সুব্রতার এইবার চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ও মন থেকে যাই করুক, এই স্পন্দন নামক ঝামেলাটা খুদ খুঁজে বের করবেই। স্পন্দন রাগে বোম হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবে। সুব্রতা মায়ের দিকে দুঃখী ভাব নিয়ে তাকালো। সুব্রতার চোখের ভাষা বুঝতে পেরে সুব্রতার মা স্পন্দনকে বলল, আরে সেজেছে দেখে কি হয়েছে? সবাই তো সেজে গুজে যায় পরীক্ষার হলে, কিচ্ছু হবে না, তুই নিয়ে যা। গম্ভীর হয়ে স্পন্দন বলল, যারা পরীক্ষার হলে সাজগোজ করে আসে তারা মোটেও পরীক্ষা দেওয়ার জন্য আসে না। তারা আসে স্বামী খোঁজার জন্য, প্রেম করার জন্য, এমনকি খুব তাড়াতাড়ি বিয়ে করার জন্য। তুমি বলো মামুনি, পরীক্ষার সময় পড়ালেখা করতেই তো সময় পাওয়া যায় না, তাহলে এত সাজগোজ করার সময় কিভাবে থাকে? যে সময় নিয়ে সাজগোজ করবে সেই সময় পড়লেও তো লাভ, তাই না? স্পন্দনের কথায় যুক্তি থাকায় সুব্রতার মা কি বলবে বুঝতে পারছে না। সুব্রতা তখন ইনোসেন্ট মুখ নিয়ে স্পন্দনকে বলল, আজ আমার সব ফ্রেন্ড কালো জামা ও সেজে আসবে, আমাকেও বলেছে ওইভাবে যাওয়ার জন্য। সবার দেখা দেখি আমারও খুব ইচ্ছা করলো সাজতে, তাই সেজেছিলাম। তুমিই বলো, একটা মানুষের কি সাজতে ইচ্ছে করে না? আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি?
স্পন্দন তাকালো সুব্রতার চোখের দিকে। পানি টলমলো করছে চোখে। বড্ড খারাপ লাগছে স্পন্দনের। সে ভাবছে সে এখন খুব কষ্ট দিয়ে ফেলছে সুব্রতাকে, যা তার দেওয়া একদম ঠিক হবে না। যার জীবন সে যেভাবে ইচ্ছে এনজয় করবে, অন্য কারো রাইট নেই বাধা দেওয়ার। টেবিল থেকে এক গ্লাস পানি পান করে রাগকে নিয়ন্ত্রণ করে হাসি দিয়ে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। আর শোন, চুলগুলো বেঁধে রাখ। খোলা চুল বারবার সামনে আসলে পরীক্ষার উপর মন উঠে যাবে। এটা ভালোর জন্যই বলছি। সুব্রতা মুখে হাসি ফুটিয়ে সাধনার খোপা থেকে জাদুকাঠি টান মেরে খুলে হাত খোপা করে বেঁধে ফেলল। স্পন্দনের বাইকে বসে পড়ল সুব্রতা। সাবধানে বাইক চালিয়ে ভার্সিটির দিকে চলে গেল তারা। পরীক্ষার হলে সুব্রতা বসে আছে। সুব্রতার ফাইনাল ইয়ারের মডেল টেস্ট হচ্ছে। সুব্রতার কাছে মডেল টেস্ট মানে পানি ভাত, কিন্তু স্পন্দন বলেছে পরীক্ষা সব সময় পরীক্ষাই হয়, পানি ভাত বলতে পরীক্ষার কোনো শব্দ হয় না। ভার্সিটির 80% মেয়ের ক্রাশ আজ সুব্রতার পরীক্ষার হলে গার্ড পড়েছে। সুব্রতার কাছে এই স্যারকে মোটেও ভালো লাগে না, সব সময় কেমন ভাবে তার দিকে তাকিয়ে থাকে। সুব্রতার অস্বস্তি বোধ করছে আজ। স্যার গার্ড না দিয়ে তার দিকে তাকিয়ে আছে। হাত চলে না এখন সুব্রতার। কিছুক্ষণ চোখ বন্ধ করে যেই লিখতে যাবে, স্যার এসে জিজ্ঞেস করলো, আর এনি প্রবলেম সুব্রতা? নো স্যার। তাহলে কিছু লিখছো না কেন? হেল্প লাগলে বলতে পারো। সুব্রতার মাথা ধরে যাচ্ছে স্যারের কথা শুনে, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছে না। স্যার তখন আবারও জিজ্ঞেস করলো, যদি চাও তাহলে প্রশ্নের উত্তরগুলো বলে দিতে পারি। স্যার, আপনি কি সব মেয়েকেই প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করেন? স্যার এইবার হকচকিয়ে গিয়ে কেসে উঠল। সুব্রতা মনে মনে বিশ্বজয়ের হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো স্যার, কিছু বলছেন না কেন? এই ফায়ার সবাইকে হেল্প করে না, শুধুমাত্র বিশেষ একজনকে সাহায্য করতে চায়। সুব্রতা মনে মনে বিশ্বজয়ের হাসি দিয়ে জিজ্ঞেস করলো। সুব্রতা বিশেষ শব্দটি শুনে মাথা নিচু করে রাখলো। সুব্রতা আগে থেকেই এমন কিছু সন্দেহ করেছিল, কিন্তু ভাবে নাই স্যার যে তাকে সরাসরি বিশেষ মানুষ বলে ফেলবে। ফায়াজ সুব্রতার মুখ দেখে কিছু একটা বুঝে হেসে বলল, ভালো করে পরীক্ষা দাও। আর তোমাকে আজ খুব সুন্দর লাগছে, এভাবে সেজে আসবে কেমন? স্যার, আবার পরীক্ষার সমস্যা হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। ফায়াজ চলে গেলে সুব্রতা মন দিয়ে লিখতে শুরু করলো। সুব্রতার সব পরীক্ষা শেষ হলো। প্রতিটি পরীক্ষায় ফায়াজ এসে গার্ড দিয়েছে। শেষ পরীক্ষা দিয়ে বাসায় আসার পর ওর কল্পনার মাফিনকে মেসেজ দিল। এখন তো পরীক্ষা শেষ, বিয়ের প্রস্তাব কবে পাঠাবে? 10 মিনিট পর উত্তর আসলো। ভাবছি আমরা পালিয়ে বিয়ে করব। আমার অনেক দিনের ইচ্ছা, আমরা পালিয়ে বিয়ে করব। বিয়ের 2 বছর পর বাবু নিয়ে পরিবারের সামনে যাব। প্রথম কেউ মানবে না, কিন্তু আমাদের বাবুকে দেখে মেনে নেবে। আইডিয়াটা কেমন? মেসেজটি দেখে সুব্রতা হেসে দিল। সিনেমাটিক আইডিয়া, ভালোই তো হবে তাহলে। কবে আসলে তাহলে? সুব্রতা মজা করে বলেছিল, কিন্তু তার কল্পনার মাফিন যে সত্যি ভেবে নিবে বুঝতে পারে নাই। পরিবেশ ঠিক করার জন্য বলল, আরে আমি তো মজা করছি, বড়দের অনুমতি নিয়ে বিয়ে হলে সবাই খুশি হবে, সাথে আমরা খুব তাড়াতাড়ি দেখা করি আর পরিবারের সাথে বিয়ের কথা বলি। মেসেজটি দেখে কিছুক্ষণ রেখে দিল সুব্রতার মাফিন। সুব্রতা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এইবার সে উত্তর দিল, আমার ইচ্ছে পূরণ করবে না। তুমি যা বলছো কিভাবে সম্ভব? ভালোবাসলে সব সম্ভব। যদি ভালোবাসো তাহলে ব্যাগপত্র গুছিয়ে আগামীকাল রাত 11টায় 20-8-13 পট্টির মোড়ে এসে দাঁড়াবে। আমি এসে নিয়ে যাব। তুমি হলুদ 3 পিস বা শাড়ি পরে আসবে। বাই। মেসেজটি পাঠিয়ে সুব্রতার সে অফলাইন হয়ে গেল। সুব্রতা এইবার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো কি করা উচিত তার। একদিকে পরিবার, অন্যদিকে ভালোবাসা। কল্পনার মাফিনকে মেসেজ দিচ্ছে, কিন্তু সিন হচ্ছে না। সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত এসে পৌঁছালো সুব্রতা। লাল বেনারসি শাড়ি পরে বধূ সেজে বসে আছে সুব্রতা। আয়নার সামনে দাঁড়িয়ে এতক্ষণ অতীতের কথাগুলো ভাবছিল সে। 6 মাস আগে ঘটনাগুলো এখনো মনে পোষণ করে রেখেছে। আয়নায় তাকে খুব ভালো দেখাচ্ছে, কিন্তু চোখের নিচের কালিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মেকআপ আর্টিস্ট এসে কিছুক্ষণের মধ্যে চেহারার এই ক্লান্ত ভাব চোখের নিচের কালি মেকআপের জাদু দিয়ে মিলিয়ে দিবে। মুখে শুকনো হাসি দিয়ে বিড়বিড় করে বলল, মাফিন দেখো, আজ তোমার কাপকেক বধূ সেজে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার জন্য না, সে দাঁড়িয়ে আছে স্পন্দনের জন্য।
সেদিন যদি স্পন্দন ভাইয়া আমাকে তুলে না আনতো তাহলে আজ আমি তোমার পাশেই থাকতাম। জানো এই 6 মাস কতটা চটফট করেছি আমি শুধুমাত্র তোমার জন্য। আমাকে ক্ষমা করে দিও, তোমার কাপকেক, তোমার ইচ্ছে পূরণ করতে পারিনি। চোখের পানি গাল থেকে মুছিয়ে বিছানার মাঝে বসে পড়ল শুভ্রতা। 6 মাস আগে শুভ্রতা তার কল্পনার মাফিনের ইচ্ছে পূরণ করার জন্য পরের দিন রাত 10:30টায় বাসা থেকে পালিয়ে যায়। 11টা নাগাদ 20 আর 13 পট্টির মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কল্পনার মাফিনের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় স্পন্দনের সাথে দেখা হয়ে যায় তার। শুভ্রতার গায়ে হলুদ শাড়ি দেখে ভীষণ অবাক হয় স্পন্দন। হাতে ব্যাগ, পরনের শাড়ি, তাও আবার এত রাতে রাস্তায় দেখে স্পন্দন তাকে জোর করে ধরে নিয়ে আসে। 6 মাস শুভ্রতাকে কোনো ফোন দেওয়া হয়নি, রুম বন্দি করে রাখা হয়েছে। অনেক বিয়ের প্রস্তাব আসে, কিন্তু শুভ্রতার ব্যবহার দেখে সবাই রিজেক্ট করে দেয়। তাই পরিবারের লোকেরা কোনো উপায় না পেয়ে স্পন্দনের সাথে শুভ্রতার বিয়ে ঠিক করে। পারিবারিকভাবে বিয়ে হওয়ায় কাউকেই তেমন নিমন্ত্রণ দেওয়া হয় নাই। সাধনা ও পার্লারের লোকে সে শুভ্রতার পাশে বসে শুভ্রতাকে সাজানো হয়। চুপচাপ বসে থেকে ভদ্র মেয়ের মতো শুভ্রতা সাজতে থাকে। শুভ্রতাকে দেখে কেউ বুঝতে পারবে না এই বিয়ে যে শুভ্রতার অনিচ্ছা সত্ত্বে হচ্ছে। পার্লারের লোক চলে যাওয়ার পর সাধনা তার বোনকে জড়িয়ে ধরে বলল, ওয়াও, কি কিউট লাগছে তোকে আপু। আমি তো তোকে দেখে ফিদা, কিন্তু আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছি আপু। সাধনা মন খারাপ করে বলল। শুভ্রতা সাধনার দিকে তাকিয়ে রইল। সাধনা শুভ্রতার চাহনি দেখে হেসে দিয়ে বলল, আমি মজা করছি, তুই তো জানিস স্পন্দন ভাইয়াকে আমি লাইক করতাম, কিন্তু এখন তো আর লাইক করা যাবে না। হাজার হোক আমার 10টা না 5টা না একমাত্র বোনের জামাই, আমি দুলা ভাই, এখন তো তার দিকে ভালো নজরে তাকাতে হবে, তাই না? শুভ্রতা কিছু না বলে বিছানা থেকে নেমে পড়ল। আবারও আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখতে লাগলো। সাধনা মুখে দুষ্টু হাসি দিয়ে বলল, দেখ কেমন নির্লজ্জ মেয়ে, শরমের মাথা খেয়ে নিজের শ্বাস নিজেই দেখছে। আর যদি মানুষজন থাকতো কি বলতো? ভাবনাহীনভাবে শুভ্রতা উত্তর দিল, নির্লজ্জ মেয়ে না হলে কি আর বাসা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারতাম? আজ লাজ লজ্জা নেই বলেই তো বাইরের ছেলের হাতে মায়ের খেয়ে বাসায় এসেছিলাম, তাই না? সাধনা মুখ নিচু করে বড় বোনের দিকে তাকিয়ে রইল। সাধনা মনে মনে ভাবছে তার বড় বোন তো এমন ছিল না, খুব শান্তশিষ্ট মেয়ে ছিল, পরিবারের বাধ্য মেয়ে ছিল সে। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন হলো এখনো বুঝতে পারল না সাধনা। বিয়ের কাজ শেষ করে শুভ্রতা যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে তখনও তার দু চোখে পানির কোনো ছিটে ফোঁটা ছিল না। বাড়ির সবাই অদ্ভুত এক শুভ্রতাকে বিদেয় হতে দেখেছে। যে মেয়ের কান্না করে বাড়ি ভাসিয়ে দেওয়ার কথা ছিল সেই মেয়ে কিনা চুপ, একদম পাথর। গাড়িতে শুভ্রতা জানালায় হেলান দিয়ে বসেছিল। স্পন্দন একবার শুভ্রতার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, আবার পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস নাকি? পালিয়ে যাওয়ার কথা হলে আপনাকে কোনোদিন বিয়ে করতাম না। 6 মাস আগের ঘটনার জন্য শুভ্রতা স্পন্দনকে আপনি বলে ডাকে। শুভ্রতার কথা শুনে মুচকি হেসে স্পন্দন বলল, সেদিন তোকে ফিরিয়ে না আনার দরকার ছিল, তাহলে আজ তোর মতো ক্যারেক্টারলেস মেয়ের সাথে আমার বিয়ে হতো না। শুভ্রতা কিছু না বলে বাহিরের দিকে তাকিয়ে রইল। স্পন্দন আর কথা না বলে ফোন ঘাঁটতে লাগলো। বাসটাতে বসে আছে শুভ্রতা। স্পন্দন রুমে এসে শুভ্রতাকে দেখতে পেয়ে রাগী গলায় বলল, তোর মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে আমার রুমে কেন এসেছে? এক্ষুনি বের হয়ে যা। স্পন্দনের কথা শুনে শুভ্রতা এমন একটি কাজ করলো তা দেখার জন্য স্পন্দন মোটেও আশা করেনি। শুভ্রতা বিছানা থেকে উঠে বসে স্পন্দনের পায়ের নিচে বসে পড়ল। 2 হাত পায়ে ছুঁয়ে সালাম করে হাসি দিয়ে বলল, আজকের বিশেষ রাতে নাকি স্বামীর পা ধরে সালাম করতে হয়, অবাক হওয়ার কিছু নেই। স্পন্দন শুভ্রতার কথা শুনে প্রশ্ন করল, নিজেকে কি ভাবিস তুই? আমি নিজেকে যা ভাবি সেসব মনেই পোষণ করে রেখেছি। আপাতত আপনাকে বলতে ইচ্ছুক না, রাত অনেক হয়েছে, আমি ঘুমোতে যাচ্ছি। শুভ্রতা পা বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। স্পন্দন রাগের বশে শুভ্রতার হাত ধরে টান দিয়ে বলল, আমার খাটে ঘুমানোর অধিকার তোর নেই। বিয়ে করার আগে মনে ছিল না এই কথা? যেহেতু বিয়ে করেছেন তার মানে এই বাড়িতে আমার একটা নিজস্ব অধিকার আছে। আমার অধিকার আমি নিজেই নিতে পারি মিস্টার স্পন্দন। স্পন্দন শুভ্রতার হাত ছেড়ে দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। শুভ্রতার পরিবর্তনগুলো তার মনে বারবার কষ্ট দিচ্ছে। স্পন্দন শুভ্রতার এই পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছে না মন থেকে। এসব কেন করছিস? আপনাকে কষ্ট দেওয়ার জন্য
আমাকে যেমন 6 মাস আপনি কষ্ট দিয়েছেন, আমিও আপনাকে কষ্ট দিব তার দ্বিগুণ। আপনাকে অনুভব করাবো ভালোবাসার মানুষের সাথে না থাকার কি কষ্ট। কিন্তু স্পন্দন জিজ্ঞেস করলো। কিন্তু কি? সুব্রতা হাসি দিয়ে বলল, কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে ঠিকই থাকবেন, কিন্তু তার ভালোবাসা পাবেন না, শুধু পাবেন কষ্ট। স্পন্দন কণ্ঠস্বর নিচু করে বলল, আমার ভালোবাসা কে? আপনি যে আমায় খুব ভালোবাসেন সেই কথা আমার অজানা নয়। আপনি কি জানেন, কোনো ছেলে যদি একজন মেয়েকে সব সময় নজরে রাখে, নানান ধরনের ইঙ্গিত দিয়ে কথা বলে, ওই ছেলের চোখের দিকে তাকিয়ে সেই মেয়ে ঠিকই সব বুঝতে পারে। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার এই ভালোবাসার সুযোগটা শুধু নিব আমি, আর কিছুই না। কথাটা বলে সুব্রতা বিছানায় শুয়ে পাতলা কম্বল মুড়ে শুয়ে পড়ল। স্পন্দন কিছুক্ষণ সুব্রতার কার্যকলাপ দেখে আলমারি থেকে সিগারেটের বক্স ও দেশলাই কাঠি নিয়ে বারান্দায় চলে গেল। স্পন্দন খুব সহজে কান্না করে না, কিন্তু এখন তার চোখে পানি। সুব্রতাকে ক্যারেক্টারলেস সে বলতে চায়নি, শুধুমাত্র সুব্রতার রাগ আর ক্ষোভ প্রকাশ পাওয়ার জন্য সে এই বাজে শব্দটি ইউজ করেছিল। কিন্তু এর প্রভাব সুব্রতার উপরে পড়েনি। সিগারেটের ধোঁয়া ছেড়ে স্পন্দন দম ছিঁড়ে ব্যালকনিতেই রাত পার করে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্পন্দন খেয়াল করলো তার সামনে কালো শাড়ি পরে সুব্রতা দাঁড়িয়ে আছে, আর মুখে সেই ভয়ানক হাসি। আজকের এই ভয়ানক হাসিতে সুব্রতাকে এত ভয়ানক সুন্দর লাগছে যা ভাবনা চিন্তার বাইরে। চোখ কচলিয়ে সুব্রতার দিকে তাকিয়ে স্পন্দন জিজ্ঞাসা করলো, বিয়েতে সবাই লাল নীল শাড়ি পরে, তুই এই কালো শাড়ি কেন পরলি? সুব্রতা সেই ভয়ানক হাসি দিয়েই বলল, আমার তো সাদা শাড়ি পরতে ইচ্ছা করলো, কিন্তু এই বাড়িতে পেলাম না, সেই জন্যই কালো শাড়ি পরেছি। এই শাড়ির কালারের মতোই আপনার জীবনটা তৈরি করতেই আমি এসেছি। লম্বা কালো চুলগুলো স্পন্দনের গায়ে ছুঁয়ে দিয়ে সুব্রতা চলে গেল। স্পন্দন কিছুক্ষণ নীরবে বসে থেকে ব্যালকনি থেকে বের হয়ে গেল। সুব্রতা সিঁড়ি বেয়ে নিচে নামতেই তার ফুপু মিসেস সাবিনা বেগমকে দেখতে পেল। সুব্রতাকে মিসেস সাবিনা বেগম দেখে বিরক্তিকর সুরে কাজের মহিলা রায়লাকে বললেন, রায়লা, তুমি কাজ করো, আমি আসছি, প্রয়োজন হলে ডাক দিও। মিসেস সাবিনা বেগম নিজের রুমে যেতে নিলেই সুব্রতা জড়িয়ে ধরল তাকে। আদুরি গলায় বলল, আগে তো সব সময় বলতেন আমাকে দেখলে নাকি তোমার মায়ের কথা মনে পড়ে, আমি নাকি তোমার মা, আমার মুখ দেখলে তোমার কষ্ট দূরে চলে যায়, তাহলে আজ কেন বিরক্ত হচ্ছ? মিসেস সাবিনা বেগম রাগী গলায় বললেন, আমার মা কোনোদিন রাত বেরাতে একা কোথাও যেতেন না, বাড়ি থেকে পালানোর চিন্তা উনি ভুলেও করতেন না। সুব্রতা শান্ত গলায় তার ফুপুকে বলল, অল্প বয়সে তো অনেকজন অনেক কিছুই করে, এমনকি খুন পর্যন্ত করে, আর আমি জাস্ট বাড়ি থেকে 2 মাইল রাস্তায় গিয়েছিলাম, এতে এত রাগ? আমাকে যেহেতু এত ঘৃণা করো, তাহলে বাজার থেকে বিষ কিনে নিয়ে আসো আর আমার খাবারই মিশিয়ে দাও, তোমাদের বিরক্তকর মানুষকে আর দেখতে হবে না। মিসেস সাবিনা বেগম এইবার কেঁদে দিলেন। সুব্রতাকে উনি খুব ভালোবাসেন। ওনার ইচ্ছে ছিল সুব্রতার সাথে স্পন্দনের বিয়ে দেওয়ার। আজ সেই ইচ্ছে পূরণ হলো, কিন্তু মনের ভিতরে কষ্ট ধারণ করে। সুব্রতা তখন মিসেস সাবিনা বেগমকে আবার বলল, এই প্ল্যান পছন্দ হলো না? ওকে, আরেকটা প্ল্যান বলছি। বাসায় কেরোসিন তেল আছে, তাহলে আমার গায়ে ঢেলে দাও আর আগুন ধরিয়ে দাও, 1 নিমিষেই শেষ হয়ে যাবে। মিসেস সাবিনা বেগম এইবার সুব্রতার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এতটা খারাপ কবে থেকে হলি তুই? জানিস না তোর কিছু হলে আমরা কিভাবে থাকবো? সুব্রতা হেসে দিয়ে ফুপুকে জড়িয়ে ধরে বলল, কি ভেবেছো তোমার ছেলেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করা অবধি আমি মরে যাব? মিসেস সাবিনা বেগম সুব্রতার কথার হেয়ালি বুঝতে পারলেন না। উনি ভেবেছেন সুব্রতা মজা করে বলেছে, তাই উনিও সুব্রতার সাথে হেসে দিলেন। স্পন্দনের একটি অভ্যেস আছে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পানিতে ভেজানো ইসবগুলের ভুসি তার চাই। ইসবগুলের ভুসিতে রয়েছে নানান ধরনের অসুখের চিকিৎসা। খালি পেটে সকালে 1 গ্লাস পানি পান করে সারা দিন নিজের শরীরকে সতেজ রাখার একটি উপায় ইসবগুলের ভুসি সকালে পান করা। সুব্রতা 1 গ্লাস ভর্তি ইসবগুলের ভুসি নিয়ে স্পন্দনের সামনে দাঁড়ালো। স্পন্দন একবার সুব্রতার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সুব্রতা গ্লাস টেবিলের উপরে রেখে শাড়ির আঁচল কোমরে গুজে স্পন্দনের হাত ধরে তাকে শান্ত গলায় ও সরল চাহনিতে বসতে বলল। স্পন্দন সুব্রতার কথায় বসে পড়ল।
শুভ্রতা এক গালে হেসে স্পন্দনের চুলে হাত বুলিয়ে বলতে লাগলো, তোমার এই চুলগুলো আমার বড্ড পছন্দ। আমি তো এই চুলের নাম রেখেছি রেশমি চুল। আচ্ছা স্পন্দন ভাইয়া, তোমারও কি এই রেশমি চুল খুব পছন্দ? স্পন্দন অবাক হলেও মনে মনে খুশি হয় এই ভেবে যে শুভ্রতার তাকে তুমি করে বলছে। মুখে কিউট মার্কা হাসি দিয়ে বলল, ছোট থেকেই আমার নিজের চুলের প্রতি আমার যে ভীষণ রকমের দুর্বলতা আছে, এ কথা কি তোর অজানা শুভ্রতা? স্পন্দনের কথা শুনে শুভ্রতা দুষ্টু হাসি দিয়ে বলল, আজ আপনার এই দুর্বলতা আমাকে সবলতা বানিয়েছে মিস্টার স্পন্দন। কথাটা বলেই শুভ্রতা গ্লাস ভর্তি এসবগুলোর ভুষির শরবত স্পন্দনের মাথায় ঢেলে দিল। স্পন্দন বসা থেকে দাঁড়িয়ে রাগকে কন্ট্রোল করে মিষ্টি করে হাসল। মাত্র এক গ্লাস কেন, এক বালতি মাথায় দিলে দিদি, আমি তো মাইন্ড করবো না। স্পন্দন আলমারি থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শুভ্রতা বোকার মতো দাঁড়িয়ে রইল। সে যে স্পন্দনকে রাগাতে চেয়েছে, কিন্তু স্পন্দন তো একদম রাগ করল না। রাগে কষ্টে রুম থেকে বের হয়ে গেল শুভ্রতা। স্পন্দন ওয়াশরুমে ঢুকে পানি ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? আজ যদি আমি রাগ দেখাতাম, তাহলে তুই এই কাজটা প্রতিদিন করে আমাকে রাগানোর চেষ্টা করতি বারবার। আমি তো তোকে ছোটবেলা থেকেই চিনি শুভ্রতা। এই যেমন আজ আমি রাগ করিনি, কিন্তু তোকে খুব ভালোই রাগাতে পেরেছি। আর এই কথাটাও জানি, আজকের পর এই কাজটা তুই করবি না। মাথায় যত শান্ত রাখা যায়, নিজেকে ততই সামনে এগিয়ে নেওয়া যায়। স্পন্দন মাথা ঠান্ডা রেখে কিছুক্ষণ শাওয়ার নিল। একদিনে 2 বার শাওয়ার নিচ্ছে বলে মনে মনে খুব হাসি পাচ্ছে তার। কিন্তু শুভ্রতার পরিবর্তন তাকে খুব ভাবাচ্ছে। সে চায় শুভ্রতা খুব তাড়াতাড়ি আগের মতো চঞ্চল হাসি খুশি যে দিন মেয়ে হয়ে যাক। একটা দিন খুব ভালোভাবে চলে গেল, কিন্তু বিকালে শুভ্রতা কোনো এক দরকারে যেন বাসা থেকে বের হয়ে যায়। স্পন্দন শুভ্রতার এই অত্যাচার সহ্য করতে পারবে না বলে অফিসে চলে গিয়েছিল। সন্ধ্যে 7টায় বাসায় এসে শুভ্রতাকে বাসায় দেখতে না পেয়ে তার মাকে জিজ্ঞেস করলো, আম্মু, শুভ্রতা কই? ওর এক ফ্রেন্ড নাকি ওর ফোন দিয়েছে ওইখানে, তাই চলে গিয়েছে। নাম বলেছে? কোন ফ্রেন্ড? না, বলেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। স্পন্দন সাধনার নাম্বারে ফোন দিতে যাবে, তার আগেই শুভ্রতা এসে হাজির। আনন্দ সহিত মিসেস সাবিনা বেগমকে বলতে লাগলো, ফুপুজান, আজ আমি খুব 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 খুশি। বলো তো কেন আমি এত খুশি? মিসেস সাবিনা বেগম ঠিক বুঝতে পারলেন না, তাই উনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন শুভ্রতার দিকে। শুভ্রতা তখন মিসেস সাবিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, জব পেয়ে গেছি আমি, তাও আবার তোমার ছেলের অফিসে। জানো, খুশিতে নাচতে ইচ্ছে করছে আমার। শুভ্রতার কথা শুনে স্পন্দন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। শুভ্রতা স্পন্দনের চোখের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। মিসেস সাবিনা বেগম শুভ্রতার কান ধরে টান দিয়ে বললেন, লজ্জা করে না? দেখছিস না শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। ও সরি, ভুলে গিয়েছিলাম তুমি যে আমার শাশুড়ি মা। এখন চলো মিষ্টি খাওয়া যাক। শুভ্রতা দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি আনতে যাচ্ছে। মিসেস সাবিনা বেগম স্পন্দনের দিকে তাকিয়ে বলতে লাগলেন, সুব্রতার জব তোর অফিসে হচ্ছে বললি না কেন? স্পন্দন তখন বলল, আমি নিজেই জানি না, তোমাকে কিভাবে বলবো? তোর অফিসে জব হচ্ছে আর তুই জানিস না? মজা করছিস নাকি? আমাকে দেখতে কি জোকার মনে হয় আমি যে মজা করব? না, তা অবশ্য দেখা যায় না, কিন্তু সুব্রতার প্রেমে যে কোনো সময় হয়ে যেতে পারিস। মিসেস সাবিনা বেগম আর দাঁড়ালেন না, পা চালিয়ে চলে গেলেন। স্পন্দন রাগে কষ্টে মাথার চুল ছিঁড়ছে। সুব্রতার প্রেমে অন্ধ হয়ে মারাত্মক ভুল করেছে সে। এখন স্পন্দনের ঠোঁটে একটি গান বাজছে, পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। সুব্রতার আসতে দেরি দেখে স্পন্দন নিজের রুমে চলে যায়। বিছানায় বসে ভাবতে থাকে, আমার অফিসে এমপ্লয়ি নিচ্ছে আর আমি জানি না। হাউ ইজ দিস পসিবল? আচ্ছা, এটা শুভ্রতার কোনো প্ল্যান না তো? কি যাচ্ছে ও? সুব্রতার রুমে ঢুকে স্পন্দনকে বসে থাকতে দেখে মিষ্টির প্লেট এগিয়ে দিয়ে স্পন্দনের পাশে বসে বলল, কি ভাবছেন? ভাবছি দিন দিন মিথ্যাবাদী হয়ে যাচ্ছিস তুই। আগের সেই শুভ্রতা আর আজকের শুভ্রতার মাঝে আকাশ পাতাল তফাৎ। সুব্রতা মাথা নিচু করে চুপ করে রইল। স্পন্দন একটা আস্ত মিষ্টি মুখে পুরে বলল, কোথায় গিয়েছিলি তুই? 6 মাসের ডিভোর্স চাই আমার, এজন্য উকিলের সাথে দেখা করতে গিয়েছিলাম। স্পন্দন সুব্রতার কথা শুনে আর কথা না বলে মিষ্টির প্লেট বিছানার উপর রেখে রুম থেকে বের হয়ে পড়ল। সুব্রতা চুপচাপ খাটে বসে রইল। সন্ধ্যার মন আজ কিছুতেই ভালো নেই।
সমুদ্র বারবার ফোন দিচ্ছে, কিন্তু তার ফোন ধরতে মোটেও ইচ্ছে করছে না। হঠাৎ কোনো কারণ ছাড়াই সন্ধ্যার ব্রেকআপ করতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সে সমুদ্রকে কিছু বলতে পারছে না। সন্ধ্যা একবার ফোনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আজকাল ফোন, টিভি, ঘুরতে যাওয়া, পড়ালেখা করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কোনো কিছুই কেন ভালো লাগে না? এগুলোর পিছনে কারণটা কি? আচ্ছা, কারণটা কি আমি জানি? হ্যাঁ, জানি আমি। কারণ হলো আমার কয়েকটা দিন একলা থাকতে হবে, ভীষণ একলা। নিজের সাথে কিছুটা দিন সময় কাটানো দরকার আমার। মাঝে মাঝে লোক সমাজের ভিড় থেকে একা থাকি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। একাকিত্ব মাঝে মাঝে মনকে প্রফুল্ল করে। ফোনটা আবারও বেজে উঠল। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে সন্ধ্যা বলল, বলো। ফোন ধরছিলে না কেন? আমার কয়েকটা দিন একা থাকা জরুরি। হঠাৎ কেন ছিল আমার কিছুই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না তার কারণ আমার অজানা। নিজেকে একা রেখে নিজের সাথে আলাদা সবটুকু সময় কাটানো দরকার। একা থাকতে থাকতে যখন আমার সবাইকে দরকার মনে হবে, আগের মতো স্বাভাবিক হতে পারবো, তখন কি আমরা কথা বলতে পারি না? কয়েকদিন কি আমাকে একদম একা থাকতে সাহায্য করবে? ফোনের ওপাশ থেকে নীরব হয়ে শুনছিল সমুদ্র। জোরে শ্বাস নিয়ে বলল, ওকে, যখনই আমাকে তোমার দরকার পড়বে সাথে সাথে ফোন দিবে। তোমার জন্য অপেক্ষায় থাকবো আমি। সন্ধ্যা ফোন কেটে দিয়ে বসে আছে আর মনে মনে কথা বলছে। মনে মনে বকবক করছে, নানান স্বপ্ন দেখছে আর মিটমিট করে হাসছে। সুব্রতা ঘুম থেকে উঠে আজ ভীষণ ধরনের অবাক হলো। বিছানার একপাশে এক বক্স চকলেট, সাথে একটি লাল টকটকে গোলাপ, নীল চিরকুট দেখে সুব্রতা চিরকুট হাতে নিয়ে দেখল। শুধু তোমার জন্য প্রিয়। সুব্রতা ভেবেছে চকলেটের বক্স, গোলাপ ও চিরকুট স্পন্দন রেখে গিয়েছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে একটার পর একটা চকলেট চিবুচ্ছে আর বলছে, আজকের জন্য স্পন্দন নামক ঝামেলাটাকে বদদোয়া দিব না। শুধু এইটুকু বলবো, আল্লাহ তাআলা যেন তাকে খুব ধৈর্য দিয়ে থাকে। ধৈর্য শেষ হয়ে গেলে আমার আবার প্রতিদিন মার খেতে হবে। এই লোকটার তো হাত খুব বেশি চলে, কিন্তু অবাক করার বিষয়, বিয়ের পর এখনো সে আমার গায়ে হাত তোলেনি। ভদ্র কবে থেকে হলো কে জানে। বক্সের অর্ধেক প্রায় শেষ হওয়ার পথে। তখন স্পন্দন রুমে ঢোকে। চোখ দুটো ছোট ছোট করে সুব্রতার দিকে তাকিয়ে বলল, কে পাঠিয়েছে তোকে এই চকলেট? মজা করছেন কেন? নিজে পাঠিয়ে আবার ভাব নিচ্ছে, ঢং। আমি কোন দুঃখে তোকে এগুলো দিতে চাবো? আমাকে টাকায় কামড় দিয়েছে নাকি? হ্যাঁ, সুব্রতা মুখ তুলে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, আপনি আনেননি চকলেট? বাসার বাইরে কে যেন রেখে গিয়েছে, সেজন্য তো খুঁজতে গেছিলাম। কে পাঠিয়েছে? এসে দেখি তুই খেতে শুরু করে দিয়েছিস, শালি পেটুক। ওই খবরদার পেটুক বলবে না। বজ্জাত ফাজিল ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমদানি করা ছাগল। আমি ছাগল, তাই না? সুব্রতার দিকে তেড়ে আসছে স্পন্দন। সুব্রতা খাটে বসা ছিল, বসে বসে পিছিয়ে একদম খাটের মাথায় আটকে গেল। স্পন্দন সুব্রতার কাছে গিয়ে সুব্রতার নাক ধরে টান দিয়ে মুখে থেকে লেগে থাকা চকলেট গালে লাগিয়ে দিয়ে হেসে দিল। সুব্রতা রাগ দেখিয়ে বলল, শুধু শুধু আমি এতক্ষণ এই ফাজিল ছেলের জন্য ভালো দোয়া করছিলাম। এই ছেলে তো জীবনেও ভালো হবে না। আমি ভালো হতে চাই না মিসেস। আর আপনি কি জানেন আপনার জন্য একটা সুখবর আছে? কি? গতকাল রাতে আপনার জন্য একটা জব খুঁজে বের করেছি। এখন থেকে আপনি আমার অফিসে কাজ করবেন। খুব শখ, তাই না, আমার অফিসে জব করা? নিন, আপনার শখ এবার পূরণ করে দিলাম। ওকে। স্পন্দন মুখে ডিভিল মার্কা হাসি দিয়ে চলে গেল। সুব্রতা মুখ বড় করে হাঁ করে স্পন্দনের কথা শুনছিল। সুব্রতার কাজ করতে একদম ভালো লাগে না। ওর ইচ্ছে ছিল তাড়াতাড়ি বিয়ে করে সংসার করবে আর বছরে বছরে ক্রিকেট টিম বানানোর প্ল্যান করবে, কিন্তু শুধুমাত্র এই স্পন্দনের জন্য ওর এত পড়তে হয়েছে। এখন আবার তাকে দিয়ে জবও করাবে। রাগে কষ্টে সুব্রতা কপালে হাত দিয়ে বলল, একেই বলে সুখে থাকতে ভূতে কিলাই। কেন যে গতকাল বড় মিথ্যে কথাটা বললাম, এই মিথ্যে কথার জন্যই আজ ফেসে গেলাম। সাধনা আজ মাঠে বসে বসে মুগ্ধের দিকে তাকিয়ে আছে। মুগ্ধের গালে 2টা ব্রণ দেখা যাচ্ছে আজ। সেই ব্রণের দিকে নজর সাধনার। সাধনার কাছে আজ মুগ্ধকে অন্যরকম ভালো লাগছে। সাধনার দিকে তাকিয়ে মুগ্ধ বসা থেকে উঠে সাধনার পাশে এসে বসলো। সাধনা নিজেকে সামলে নিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। মুগ্ধ তখন ঠোঁট কামড় দিয়ে হেসে ফিসফিস করে বলল, তোমার নজর লেগেছে আমার উপরে, এই জন্য গালে আমার ব্রণ হয়েছে। এখন বলো কিভাবে এই নজর দূর করা যায়? সাধনা মনে মনে বলল, কোনো দিন এই নজর যাবে না। কিন্তু তুই তো আজ তো একটা বলদ, আমার মনের কথা কিভাবে বুঝবে তুমি?
সারাদিন আছো গোমরা মুখ হয়ে। সাধনার মনের কথায় ছেদ ঘটিয়ে মুগ্ধ বলল, ভালোবাসা আমায়? ভালোবাসা নামক শব্দটি মুগ্ধের মুখে শুনে অবাক নয়নে তাকিয়ে রইল সাধনা। কেন মনে হচ্ছে ভুল কিছু শুনছে সে। এইভাবে আর তাকিও না, তাহলে আমার মুখে আরো ব্রণ হবে। তোমার নজর তো আর সে নজর না। সাধনা অভিমানী মুখ নিয়ে অন্যদিকে তাকালো। মুগ্ধ তার হাতটা সাধনার মুখের কাছে নিয়ে গিয়ে বলল, আমি খুব ইনোসেন্ট একজন ছেলে, কারো কষ্ট দেখলে সহ্য করতে পারি না। তাই কেউ মনে মনে ভালোবাসলে তার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারি না। এখন কি করা উচিত আমার? সাধনা মুখ ঘুরিয়ে বলল, মানে তোমাকে যারা যারা ভালোবাসবে সবাই ভালোবাসা তুমি অ্যাকসেপ্ট করে নিবে? অফকোর্স, আমি আগেই বলেছি কেউ মনে মনে কষ্ট পেলে তা সহ্য করতে পারি না। তাহলে এখানে বসে না থেকে চলে যাও তোমার মনে মনে ভালোবাসা মানুষদের কাছে। কেন এসেছো এখানে? সাধনার কথা শুনে মুগ্ধ মুচকে হেসে কলেজের সবাইকে অবাক করে দিয়ে সাধনার উদ্দেশ্যে বলল, তুমি কি জানো ভালোবাসা হলো দুটো হৃদয়ের সমন্বয়, যেখানে যেখানে একটি ছাড়া অন্যটি অচল। তাই হয়তো তোমার ভালোবাসা দিয়ে আমায় ভালোবাসা শিখাতে পেরেছো তুমি। হ্যাঁ, এইটা ঠিক। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনার মতো হয় না, সব কিছুই হঠাৎ হয়ে যায়। এর জন্যই হয়তো আমার মনের ভিতর ফিলিংসটা হঠাৎ হয়ে গেছে। ওইলো ব্যারিমি, আমি তোমার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? সাধনার আনন্দে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মুগ্ধ ঠোঁটের কোণায় হাসি রেখে আবারও বলল, আমার নাক দেখে ক্রাশ খেয়েছো, এখন এই নাক দেখে কি প্রেমে পড়া যায়? সাধনা একটি হাত মুগ্ধের হাতে রেখে বলল, তোমার নাক দেখে প্রেম কেন, ড্রেনেও পড়তে রাজি আমি, যদি পাশে থাকো। মুগ্ধ চোখ দিয়ে আশ্বাস দিল সাধনাকে। এতদিন পর সাধনা তার ভালোবাসার মানুষের হাতটি নিজের বলে ধরতে পেরেছে, সেই জন্য খুব খুব খুশি হয়েছে সে। সন্ধ্যা আম গাছের নিচে চুপটি করে বসে আছে, আর কিছুই ভালো লাগছে না। হঠাৎ মনের এমন চেঞ্জ হওয়াতে বিরক্ত সে। নীল রঙের একটি ডায়েরি নিয়ে কি সব লিখছে সে। হঠাৎ গাছ থেকে কাঁচা আম মাথার উপরে পড়ায় বিরক্ত নিয়ে বলল, এই গাছও দেখছি আমার শত্রু হয়ে গেছে। দুনিয়ার সবাই আমার শত্রু, এমনকি যাকে ভালোবাসি সেও শত্রু। গতকাল রাতে ফোন নিতে বারণ করেছি বলে আজ সারাদিন আমার কোনো খোঁজ নেয়নি। এই তাহলে ভালোবাসে আমার প্রতি? জানি সবই ছলনা, কেউ ভালোবাসে না আমাকে। আম গাছের উপর থেকে গান ভেসে আসছে, আমার মতো ভালো আর কোনো ছেলে হবে না, তুমি আমায় এখনো বুঝলা না। সন্ধ্যা বসা থেকে দাঁড়িয়ে গাছের উপরে তাকিয়ে অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেল। কেননা গাছের উপরে সমুদ্র বসে আছে আর হাসছে। তুমি এখানে? তুমি যেখানে আমি সেখানে। গাছ থেকে নেমে দুই হাত সন্ধ্যার সামনে এগিয়ে দিয়ে বলল। সন্ধ্যা মুখে হাসির রেখা টেনে বলল, ফলো করছিলে বুঝি? তা তো অবশ্যই। আমার 10টা না 5টা না একটা মাত্র হবু বউ আর বর্তমান গার্লফ্রেন্ড, তাকে অনুসরণ না করে উপায় আছে নাকি? মন ভালো হয়েছে এখন? সন্ধ্যা আফসোস করে বলতে লাগলো, এখনো মন ভালো নেই আমার। কি করলে মন ভালো হবে বলতে পারো? সমুদ্র কিছুক্ষণ ভেবে বলল, চলো কোথাও ঘুরে আসি, প্লিজ না করবে না? সমুদ্রের ইনোসেন্ট মুখ দেখে রাজি হয়ে গেল সন্ধ্যা। অফিসে বসে কফি খাচ্ছে স্পন্দন, আর চোখে বারবার শুভ্রতাকে দেখছে। শুভ্রতা কলম দিয়ে সামনে থাকা চুলগুলো পেঁচাচ্ছে আর দাঁত কটমট করছে। স্পন্দনের খুব হাসি পাচ্ছে। মিসেস শুভ্রতা, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি যে চলি পাতায় পাতায়। এখন দেখি কিভাবে ডিভোর্স দাও আমাকে। প্রায় আধা ঘন্টা পর স্পন্দন শুভ্রতাকে ডেকে পাঠালো। শুভ্রতা একটা ফাইল নিয়ে এসে বলল, আসবো স্বামী? শুভ্রতা রুমের ভিতর থেকেই বলছিল। স্পন্দন একবার তাকিয়ে অন্যদিকে মনোযোগ দিয়ে বলল, এটা অফিস, বাড়ি নয়, জানো না? আপনিও কি জানেন না এটা অফিস? স্পন্দন চোখ তুলে তাকালো। শুভ্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে স্পন্দনের সামনে গিয়ে বসলো। ডিয়ার স্বামী, ও সরি স্যার, আপনি কি ভুলে গেছেন অফিসের বস কর্মচারীর দিকে কুনজরে তাকানো ঠিক না? স্পন্দন শুভ্রতার কথা শুনে সামনে থেকে এক গ্লাস পানি ঢকঢক করে পান করে নিল। শুভ্রতা যে তাকে ফলো করেছিল সে বুঝতেই পারেনি। শুভ্রতা তখন আবারও বলল, স্যার, যদি কিছু মনে না করেন আজ সন্ধ্যায় আমার সাথে এক জায়গায় যাবেন। কোথায়? গেলেই বুঝতে পারবেন। যাবেন কি? সমুদ্র সন্ধ্যাকে একটা বিশাল বইয়ের রাজ্যে নিয়ে আসে। সন্ধ্যার চোখ চড়ক গাছ, এত এত বই দেখে। সবচেয়ে বেশি অবাক হয় ইয়া বড় একটা ছবি দেখে। ছবিটা মূলত জল ছবি।
আর তাও সন্ধ্যার প্রতিচ্ছবি। পছন্দ হয়েছে আমার আর তোমার ভবিষ্যৎ সংসার। এটা আমার ধীরে ধীরে তৈরি করা তোমার জন্য ছোট্ট একটু উপহার। মন ভালো হয়েছে এখন? সন্ধ্যা সমুদ্রকে জড়িয়ে ধরল খুশিতে। সমুদ্র এক হাতে সন্ধ্যার চুলে হাত বুলিয়ে বলতে লাগলো, তুমি কি জানো, মন ভালো না থাকলে নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, আর বেশি বই পড়তে হয়, তাহলে খুব তাড়াতাড়ি মন ভালো হয়ে যায়। এখন থেকে মন ভালো করার উপায় হিসেবে এইগুলো করো, কেমন? হুম, খুশি তো? ভীষণ খুশি। লাভ ইউ। লাভ ইউ টু আমার মিষ্টি পাখি। সন্ধ্যার সময় শুভ্রতার কথা অনুযায়ী স্পন্দন শুভ্রতাকে নিয়ে ঘুরতে বের হয়। শুভ্রতার কথা অনুযায়ী একটি নিরিবিলি বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা। আমি কি আপনার চোখ বেঁধে দিতে পারি? শুভ্রতার কথা শুনে স্পন্দন একবার পুরো বাড়িটা চোখ বুলালো, ছোট ছোট চোখ করে বলল, খুন করার ইচ্ছে হলো নাকি তোর? দেখ, আমি কিন্তু তোর ভাই হই, স্বামী হওয়ার আগে ভাই। ভাইকে খুন করা কিন্তু মহাপাপের থেকেও মহাপাপ। নেট, যা বলছি তাই করো, সারপ্রাইজ আছে। সারপ্রাইজ নামক শব্দটি শুনে বেচারা স্পন্দন রাজি হয়ে গেল। শুভ্রতা আগে থেকে রুমাল নিয়ে এসেছিল। স্পন্দনের চোখ বেঁধে দেওয়ার পর শুভ্রতা তাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেল। বাসার ভিতরেই সে চোখ খোলার পর স্পন্দন যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। স্পন্দনের সামনের এক অপরূপ জায়গা সৃষ্টি হয়ে আছে। শুভ্রতা হাতে একটি মোমবাতি এনে বলতে লাগলো, তুমি কি জানো স্পন্দন ভাইয়া, নিরিবিলি ও মনোরম পরিবেশেই ভালোবাসার মুহূর্তকে আরো ভালোবাসায় ভরিয়ে দিয়ে স্পেশাল কিছু করে তোলে। স্পন্দন অবাক চোখে চারপাশটা দেখছে। চারিদিকে গোটা কয়েক ডিজাইন করা ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে সাজানো, তাতে রাখা সুদৃশ্য মোমবাতি। ফুলদানি থেকে ভেসে আসছে টাটকা সুগন্ধি ফুল। ফুলদানি থেকে ভেসে আসছে টাটকা সুগন্ধি ফুলের ঘ্রাণ। তার উপর ফুল দিয়ে জায়গাটা আরো সুন্দর করে সাজানো। সাদা রঙের টেবিল ক্লথ উপর চোখ গেল এবার স্পন্দনের। টেবিলের উপরে কিছু ড্রিঙ্কস আর মিষ্টি জাতীয় খাবার। টেবিলের চারপাশে বিভিন্ন ডিজাইনের মোমবাতি ও গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো। স্পন্দন শুভ্রতার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এগুলো কি করছিস? আচ্ছা, মারার আগে কি হার্ট অ্যাটাক করতে চাচ্ছিস? ওই, তোমার মুখে কি খারাপ কথা ছাড়া আর কোনো কথাই নেই? সব সময় বাজে কথা। ভুইন, মদ গাঁজা সেবন করছিস মনে হয়। হায়, বাসায় যাই আর তোকে তেঁতুলের শরবত পান করাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। স্পন্দনের কথা শেষ হওয়ার আগেই শুভ্রতা স্পন্দনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। স্পন্দনের চোখের দিকে তাকিয়ে বলল, সিনেমা বা উপন্যাসে সবসময় এইভাবেই ছেলেরা প্রপোজ করে, কিন্তু আজ আমি তোমায় এইভাবে প্রপোজ করব। তুমি খুব অবাক হচ্ছ তাই না? কেন আমি এমন করছি? অবাক হওয়ার কিছুই নেই মাফিন। স্পন্দন মাফিন নাম শুনে চোখ বন্ধ করে ফেলল। শুভ্রতা তখন আবার বলল, তোমার পরিচয় কিভাবে জানতে পেরেছি সেভাবে অবাক হচ্ছ তাই না? আসলে কি জানো, তুমি খুব বোকা স্পন্দন ভাইয়া। সেদিন তুমি আমায় বুঝতে চেয়েছিলে আমি কি মাফিনের কথা শুনে বাসা থেকে পালিয়ে যাই, নাকি পরিবারের কথা ভেবে অচেনা অজানা মানুষের ভালোবাসা ত্যাগ করি। কিন্তু দেখো, না বুঝে কি কাজটাই না করতে যাচ্ছিলাম। আচ্ছা, এসব বাদ, এখন বলছি কিভাবে বুঝলাম তুমি আমার সেই মাফিন। মনে আছে একবার তোমার হাতে ক অক্ষর লেখা থেকে জিজ্ঞাসা করেছিলাম কার নাম, তখন তুমি এড়িয়ে যাও। আমাকে সেই দিন নিয়ে আসার পর যখন আমায় রুমে বন্দি করে রাখা হয়েছিল, তখন কিন্তু তুমি আমায় বলতে কিসের মাফিন, কিসের কিসের কাপকেক। তখনই আমার মনে সন্দেহ হয় কিছুটা, বিকজ তোমাকে আমি কাপকেক মাফিনের ব্যাপারে কিছুই বলিনি। তুমি জানলে কিভাবে? এই জন্যই তো এত অভিনয় করেছি যেন তোমার সাথে আমার বিয়ে দেওয়া হয় পরিবারের সম্মত। আমি যদি পাগলামি না করতাম তাহলে এতদিনে অন্য কোথাও বিয়ে হয়ে যেত আমার। শুভ্রতা 32 বারই দাঁত বের করে হেসে দিল। স্পন্দন এখন অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গিয়েছে। তার মনে মনে ভাবছে এই ভুল কিভাবে করতে পারল। শুভ্রতা একটা কালো রঙের ডায়েরি স্পন্দনের সামনে ধরে বলল, বাসরাতে বউকে রেখে ব্যালকনিতে গিয়ে থেকেছ, আর এইদিকে তোমার পুরো রুম সার্চ করে এই ডায়েরি পাই। ডায়েরির পাতা পড়ে সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে যায়, কিন্তু তোমার মুখ থেকে জানার জন্য এসব প্ল্যান করি। স্পন্দন চোরের মতো মাথায় হাত বুলাতে লাগলো। নিজের কাজের বোকামোর জন্য খুব হাসি পাচ্ছে তার। এক প্রকার হাসি কন্ট্রোল করতে না পেরে হেসেই দিল। শুভ্রতা তখন আবারও বলল, ওই বজ্জাত, আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে নাকি তোমাকে তুলে নিয়ে যাব? স্পন্দন শুভ্রতার কোমর জড়িয়ে ধরে বলল,
অফকোর্স আপনার প্রপোজ অ্যাকসেপ্ট হবে মিস ও আই মিন সরি মিসেস। আপনি তো স্পন্দনের মনের একমাত্র রানী, আমার চাঁদের ফিউচার আম্মু। আপনার কথা না রেখে পারা যায়? তারপর যেভাবে হুমকি দিচ্ছেন, ভয় তো প্রাণ যায় যায় অবস্থা। সুব্রতা একটু উঁচু হয়ে স্পন্দনের কপালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ পাতা মাফিন। আমি কিন্তু তোমার সম্পর্কের মায়াজালের বাঁধন খুব সহজেই ধরে ফেলেছি, কি বলো? একদম আমার বুদ্ধিমতী বউ। অনেকদিন পর দুটি ভালোবাসার মানুষ একত্রে হলো। তাদের মনের কথাগুলো একে অপরকে খুলে বলল। ভালোবাসার সীমাহীন আনন্দ নিয়ে তারা আজ নতুন এক সংসার তৈরি করার স্বপ্ন বুনছে। লুইস ম্যাকেন বলেছেন, ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে।